কিডনি শরীরের কোথায় থাকে আর কিডনির কাজ কি কি? পেটের নিচের দিকে এবং পিঠের দিকে থাকে। দুটো মোটামুটি 100 থেকে 150 গ্রাম ওজনের অঙ্গ। এটা একটা ফিল্টার। শরীরে আপনি যত খারাপ জিনিস মানে আমাদের শরীরের জলের ফিল্টার। জলের ফিল্টার, লন্ড্রি বলতে পারেন। কিডনি যদি বিকল হয় তাহলে মানুষ বেঁচে থাকে না। কোন কোন বদ অভ্যাসের জন্য কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে? তো সবচেয়ে বড় বদভ্যাস, ওভার দ্য কাউন্টার আপনি ওষুধ কিনে খাচ্ছেন। ওষুধ হতে পারে, সেটা ফুড সাপ্লিমেন্ট হতে পারে। এটা সবচেয়ে বড় বদভ্যাস যেটা আমাদের কিডনিকে ডাইরেক্টলি ইনজিওর করে এবং খারাপ করে। দিনে কত গ্লাস জল খেলে কিডনি ভালো থাকে? আমরা এই যে এসি ঘরে বসে কথা বলছি, সারাদিন এসিতে থাকছি, আমাদের জন্য 1 লিটার থেকে 1.5 লিটার জল খেলেই যথেষ্ট। যিনি হয়তো কিছুটা অফিসে কাজ করেন অথচ নন এসিতে থাকেন, তার জন্য 2-2.5 লিটার ঠিক আছে। যিনি বাইরে বাইরে ঘোরেন তার ক্ষেত্রে 3-3.5 লিটার। কিন্তু ধারণাটা এই যে বেশি জল খেলে কিডনি বেশি ভালো থাকবে, এটা কিন্তু একদমই ঠিক না। বহু মানুষ নেশাগ্রস্ত, মদ, প্রচুর সিগারেট, তার কি কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি? অ্যালকোহল ডাইরেক্টলি কিডনির ড্যামেজ খুব বেশি করে না, কিন্তু স্মোকিং ব্যাপারটা কিন্তু ডেঞ্জারাস আছে। যে ধরুন আমার আজকে একটা কিডনি ফাংশন হয়তো 50%, আমি যদি স্মোক করি ওটা হয়তো 6 মাসে 40% হয়ে যাবে। স্মোকিং কজেস ক্যান্সার, অলসো ক্যান কজ কিডনি ডিজিজ। কিডনিতে স্টোন কেন হয় আর কিভাবে হয়? হয় এই কারণেই যে আপনার কিডনি দিয়ে বহু ছোট ছোট ক্রিস্টাল আর কেমিক্যাল বেরোয়, এগুলো যদি একসাথে জমাট বেঁধে যায় তবেই পাথর তৈরি হয়। এই দীর্ঘক্ষণ বাথরুম চেপে রেখে কাটানো, এটা কিডনির ক্ষতি করে বা কিডনিতে স্টোনের কারণ হতে পারে? অঙ্গদানের কালচারটা আমাদের রাজ্যে বা আমাদের দেশে কি রকম আছে? আর 2 নম্বর হচ্ছে এই ডোনার কিভাবে পাওয়া যায়? তা আমাদের দেশের 85% কিন্তু লাইভ ডোনেশন, 15% মাত্র এই মরণোত্তর অঙ্গদান হয়। একটা মানুষ যদি অঙ্গদান করতে চান, তার থেকে 8 জন রুগী তো ইমিডিয়েটলি সুস্থ হতে পারেন। আর একটা হার্ট, একটা প্যাঙ্ক্রিয়াস, 2টো লাং, 2টো কিডনি, একটা লিভার। আপনারা অর্গান ডোনেশন সম্পর্কে জানুন, মরণোত্তর অঙ্গদানের জন্য প্লেজ করুন। এটাতে একটা বিরাট মানুষের অনেক বেশি মানুষ বেঁচে থাকবে। এত তো আপনার এক্সপিরিয়েন্স, বহু কয়েক হাজার মানুষের আপনি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করুন, কিছু ইমোশনাল স্টোরি কি মনে পড়ে? বা অনেক, আমরা বলে থাকি এদেরকে বেহুলা। প্রত্যন্ত কোনো গ্রাম, কোনো শহর, কোনো দেশ, তারা তার পরিবার বলেছিল যে তোমার হাজব্যান্ডের কিডনি খারাপ হয়ে গেছে, এটা মেনে নাও, সে মারা যাবে। সে তখন তাদের কথা না শুনে বাড়ি ঘর ছেড়ে সমস্ত গয়না বিক্রি করে সে বেরিয়ে পড়ে যে আমি হাজব্যান্ডকে বাঁচাবো, এবং এসে তারা নিজে কিডনি দেয়, তাকে বড় করে সুস্থ করে বাড়ি নিয়ে যায় আর কি। মানে তার যদি সেই প্রসেসটা সাকসেসফুল না হতো, তাহলে তার আর ফিরে যাবার কোনো জায়গা নেই। তার বাড়ি, তার পরিবার, সমাজ, বেঁচে থাকা আর হবে না তার। মানে আপনারা শুধু চিকিৎসা করেন না, মানুষের ভালোবাসা, ভালো থাকা, সব কিছু ইমোশনের সঙ্গী আপনারা। ডাক্তার কেমন আছেন বলুন, তারপর আপনার সাথে কিডনি নিয়ে কথা হবে। ভালোই থাকি আমরা। আপনার এই ব্যস্ততার রুটিনের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজকে যে অঙ্কটায় আসবো সেটা হচ্ছে বৃক্ক বা কিডনি। আগে আপনার কাছ থেকে আমি খুব বেসিক কিছু জিনিস জানবো, এবং তারপর যেগুলো জটিল বিষয় সেগুলোতেও যাব। ফার্স্টে আপনি একটু দর্শকদের জন্য বুঝিয়ে বলুন, কিডনি শরীরের কোথায় থাকে আর কিডনির কাজ কি কি? কিডনি কোথায় থাকে ব্যাপারটা হয়তো অনেকেই জানেন, বেশিরভাগই জানেন। বেশিরভাগই জানেন। তো সেটা হচ্ছে আমাদের পেটের নিচের দিকে এবং পিঠের দিকে থাকে। দুটো মোটামুটি 100 থেকে 150 গ্রাম ওজনের অঙ্গ। এই দুটো অর্গান জাস্ট অলমোস্ট সিমেট্রিক্যাল, একই রকম দেখতে দুটো অর্গান থাকে, এবং তার অ্যাসোসিয়েটস হিসাবে থাকে কিছু পাইপস, টিউবস, স্টোরেজ ট্যাঙ্ক, যেরকম আমাদের যাদেরকে বলে ইউরিন ব্লাডার, যেখান থেকে একটা ইউরিন তৈরি হয় এবং বেরিয়ে আসে। কিডনি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অর্গান। শরীরে আমরা কতগুলো অর্গানকে বলি ভাইটাল অর্গান। ভাইটাল অর্গান কথাটার মানে হচ্ছে যে অর্গান কাজ না করলে আপনি বাঁচতে পারবেন না। যেরকম ব্রেন, যেরকম লিভার, যেরকম হার্ট, সেরকম কিডনি। কিডনি যদি বিকল হয় তাহলে মানুষ বেঁচে থাকে না। তার মানেই এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে। তো সেই কাজের মধ্যে জিনিসটা মূলত একটা থাকে, এটা হচ্ছে ফিল্ট্রেশন। মানে এটা একটা ফিল্টার। শরীরে আপনি যত খারাপ জিনিস, মানে আমাদের শরীরের জলের ফিল্টার, জলের ফিল্টার, লন্ড্রি বলতে পারেন। এখানে এটা ওয়াশ হয়, অর্থাৎ এখান থেকে খারাপ জিনিসগুলো ফিল্টার হয়ে বেরিয়ে যায়, ভালো জিনিসগুলো বডিতে থেকে যায়। এবং এই ফিল্টারিংটা যদি না হয় তাহলে খারাপ জিনিসগুলো জমতে থাকে এবং সেটা কিডনির বাইরে এসে, ব্লাডে এসে বিভিন্ন অঙ্গকে খারাপ করতে পারে। ব্রেনকে খারাপ করে, হার্টকে খারাপ করে। দ্বিতীয় যে কাজটা এটা করে, এটা শরীরে জলের মাত্রাটা ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। আমরা তো বিভিন্ন সিজনে আমাদের টেম্পারেচার এক এক রকম, এক এক মানুষ এক এক রকম ঘামেন।
কিন্তু তাদের শরীরের মাত্রাটাকে মেনটেন করে কিডনি, যে কতটা জল শরীরে থাকলে সেটা অপটিমাম, সেটা হলে তার সমস্ত শরীরটা ঠিকভাবে সচল হুম থাকবে। আর কাজ করে এটা শরীরে অ্যাসিড বেস, আমরা বলে থাকি অ্যাসিড বেসের মাত্রা, যেটার উপর প্রত্যেকটা সেলের ফাংশন ডিপেন্ড করে, হুম সেই জিনিসটা কিন্তু মেনটেন করে কিডনি। আচ্ছা, এই যে অ্যাসিড বেসের যে মাত্রাটা আপনি বললেন, এইটা কিভাবে কিডনি মেনটেন করে? এটা হচ্ছে আমরা ছোটবেলায় থেকে পড়ে এসেছি, অ্যাসিড মানে হাইড্রোজেন আয়ন, হুম অ্যালকালি মানে হাইড্রক্সিল আয়ন, H+, OH-। তো এই যে জিনিসটা কিডনির একটা বড় পার্ট আছে, ছোট্ট একটা ইউনিট দিয়ে তৈরি হয়, মানে হুম 1 লক্ষ ইউনিটে একটা কিডনির মধ্যে থাকে, তাদেরকে বলে নেফ্রন, তার একটা পার্ট থাকে তাকে বলে টিবিউলস মানে টিউব। সে কি করে এই হাইড্রক্সিল এবং অ্যাসিড বেসটাকে সময় মতো কখনো বেশি বার করে দেয়, কখনো কম বার করে দেয়, কখনো মনে হয় যদি সেটাকে রিটেন করে, কখনো সেটাকে শরীর থেকে ক্লিয়ার করে দেয়, করে একটা বডির আমরা বলি পিএইচ, তার একটা হুম মাত্রা মেনটেন পিস করে পিএইচ, হ্যাঁ সেই পিএইচটা শরীরের মধ্যে একটা মেনটেন করে। সেটা মেনটেন না করলে কিন্তু শরীরের কোনো সেলই কাজ করতে পারবে না ঠিক করে। একদমই তাই। ডাক্তারবাবু, একটা জিনিস আমাদের বলুন, যে আমাদের জীবনে তো বহু অভ্যাস আবার বদঅভ্যাস আছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কোন কোন অভ্যাসগুলো জীবনে মোটামুটি মেনটেন করা উচিত আমাদের এই বৃক্ক বা কিডনি তাকে ভালো রাখতে গেলে? এক কথায় কিডনি ভালো রাখার জন্য কি করতে হবে এরকম নিয়মটা খুব একটা নেই। আমরা বলে থাকি কিডনির অসুখ সবার তো হয় না। এটা হয় সাধারণত ভালনারেবল লোকেদের। অর্থাৎ যাদের ধরুন ডায়াবেটিস আছে, যাদের হুম হাইপারটেনশন আছে, বা যাদের ফ্যামিলিতে কিডনি ডিজিজ আছে, যারা খুব মোটা-সোটা লোক, অথবা হচ্ছে যে যাদের ফ্যামিলিগত জেনেটিক ডিজিজ রান করছে, তাদের ক্ষেত্রেই কিডনির অসুখ হয়, এবং সেটা স্পেসিফিক একটা এজ গ্রুপে, যেমন বয়স্ক মানুষ, এক্সট্রিমস অফ এজ, বা খুব বাচ্চা, খুব বুড়ো মানুষ, প্রেগন্যান্সি, এই সমস্ত সময় কিডনিটা খারাপ হয়। হুম অন্যান্য কিন্তু সবার হয় না। তো এই সমস্ত সিচুয়েশনে যারা মানে থাকেন, মেশিনটা একবার চলে গেলে চলে গেল। চলে গেল, রাইট। আচ্ছা। তো এই সিচুয়েশনে আপনাকে একটু বেশি কশাস হতে হবে। হুম আমার যদি ডায়াবেটিস বা হাইপারটেনশন বা ফ্যামিলি হিস্ট্রি থাকে, আমাকে একটা নির্দিষ্ট নিয়মে চেক করা উচিত। কারণ কিডনির অসুখের সমস্যা এটাই যে অল্পতে আপনি বুঝতে পারবেন না। যখন বোঝা গেল তখন অন্তত ৫০ ভাগ তো নষ্ট হয়েই গেছে। আচ্ছা, তো সেই জন্য যদি আপনি ভালনারেবল হন তাহলে আপনি চেক করান। এটাই হচ্ছে সবচেয়ে বড় অভ্যাস, ভালো অভ্যাস কিডনির অসুখকে তাহলে আর্লি ধরা যাবে, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চেক করে নেওয়া। চেক করে আর এবার আপনি একটা কথা বলুন, এটা কি ওই বডির যে রুটিন চেক আপ হয় 6 মাস অন্তর অন্তর সেরকম, বা নাকি কতদিন অন্তর অন্তরই চেক আপ করাটা উচিত? এটা সায়েন্টিফিক্যালি দেখা গেছে, যাদের ক্ষেত্রে প্রথমবার টেস্ট করে কোনো গন্ডগোল পাওয়া যায়নি তাদের বছরে একবার টেস্ট করলেই ঠিক আছে। হুম আর যাদের প্রথমবার চেক করে কিছু গন্ডগোল পাওয়া গেছে সামান্য, তাদের প্রতি ৬ মাসে চেক করা উচিত। একদমই তাই। এবং চেকটাও খুব সাধারণ। আমরা বলে থাকি যে একটা শরীরে ক্রিয়াটিনাইন বলে একটা কেমিক্যাল আছে, তার মাত্রাটা মাপুন, যাতে কিডনির অসুখ কতটা পার্সেন্টেজ অফ কিডনি ফাংশন করছে, ইজিএফআর বলা হয়, সেটাকে মাপা যায় ডাইরেক্টলি, যে ১০০-র মধ্যে আপনার কিডনি এখন কত কাজ করছে, ৭২, ৭৫, ৮০, হুম এটা একটা টেস্ট। ২ হচ্ছে কিডনি থেকে লিক করে কোনো ভালো জিনিস অর্থাৎ প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা, সেটাতে আমরা ইউরিনে বলি এসিআর বলে টেস্ট, অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও। আর একটা সময় যদি দরকার হয় একটা আল্ট্রাসোনোগ্রাফি। সো ৩ টে মিলিয়ে খরচ আপনার খুবই কম। হুম তো সেইটা হেলথ চেকআপের তুলনায় অনেক কম, কিডনি চেকআপ। হুম তো সেইটুকু বছরে একবার করলেই অনেকখানি ভালো অভ্যাসের মধ্যে আপনি এসে পড়লেন। এবার আসি যে কিডনির জন্য বদ অভ্যাসগুলো। বদ কোন অভ্যাসের তো কোন বদ অভ্যাসের জন্য কিডনি একদম। ক্ষতিগ্রস্ত হতে পারে? তো আপনি সিনেমা হলে গেলে দেখবেন লেখা থাকে যে স্মোকিং কিলস, এর হুম জন্য ক্যান্সার হয়। কিন্তু কোথাও লেখা থাকে না যে কিডনি কি কারণে খারাপ হয়। এটা কোথাও লেখা থাকে না। তো সবচেয়ে বড় বদঅভ্যাস আমাদের এই প্র্যাকটিস জীবনে আমরা দেখেছি যের কারণে আমাদের কিডনি খারাপ হয়, সেটা হচ্ছে ওভার দ্য কাউন্টার আপনি ওষুধ কিনে খাচ্ছেন। ওষুধ হতে পারে, সেটা ফুড সাপ্লিমেন্ট হতে পারে, সেটা হচ্ছে অল্টারনেটিভ মেডিসিনস হতে পারে। বিভিন্ন কারণে আপনি হুম সেটা মাথা ব্যথার ওষুধ হতে পারে, কোমরে ব্যথার ওষুধ হতে পারে, মোটা মানে হওয়া, অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া। অপ্রয়োজনীয় ওষুধ। সেটা প্রেসক্রিপশন ছাড়া আপনি দোকানে গিয়ে বলছেন হুম যে, "আমি মোটা হবো, কিছু ওষুধ দাও।" তারা দিচ্ছেন। বলছেন, "আমার মাথা খুব ধরেছে।" তারা টক করে একটা ট্যাবলেট ধরিয়ে দিচ্ছে। ঠিক আছে? এইটা সবচেয়ে বড় বদঅভ্যাস, যেটা আমাদের কিডনিকে ডাইরেক্টলি ইনজিওর করে এবং খারাপ করে। দেখো, আমি এখানে একটা কথায় আসি, যেহেতু আপনি বললেন আমি এটাকে রিলেট করতে পারছি, যে আমিও জীবনে বহু মানুষকে দেখেছি, যদিও আমি ব্যক্তিগতভাবে এই অভ্যাসটা থেকে বহু যোজন দূরে, মানে আমি একদম শারীরিকভাবে এক্সট্রিম পর্যায়ে না পৌঁছে গেলে মানে শরীরের আহ, খারাপ লাগা বা অস্বস্তি বোধের এক্সট্রিম পর্যায়ে না পৌঁছলে ওষুধ খাই না। কিন্তু আমি বলছি যে বহু আমি লোকজনকে দেখেছি, এবং বহু মানতে সেটা বহু, বেশিরভাগ বলা চলে, যে যারা একটুখানি সর্দি হলো সঙ্গে সঙ্গে একটা প্যারাসিটামল খেয়ে নিল, ৯৮, ৯৯ জ্বর, ৯৯ জ্বর মানে গা গরম হয়েছে, প্যারাসিটামল খেয়ে নিল,
হঠাৎ মনে হলো আপনি যেটা বলছেন যে মাথাটা ধরে আছে, প্যারাসিটামল খেয়ে নিল, কিংবা অনেককে আমি এটাও দেখেছি যে অ্যান্টিবায়োটিকও পর্যন্ত খেয়ে নেয়। এই যে যথেচ্ছ ব্যবহার, এটা কি কিডনিকে ক্ষতিগ্রস্ত করে একদম ভীষণভাবে এবং ক্ষতিগ্রস্ত করে। কতটা করে? আপনি যে বললেন ব্যথার ওষুধ, হুম ব্যথার ওষুধ তো একদম নিশ্চিতভাবেই কিডনিকে ডাইরেক্টলি গিয়ে ড্যামেজ করে। সেটা টেম্পোরারি হতে পারে, অনেকদিন খেলে সেটা পার্মানেন্ট ড্যামেজ বা সিকেডি পর্যায়ে যেতে পারে। হুম অতএব পেইন কিলার আপনি ওভার দ্য কাউন্টার খেতে পারেন, একটা ব্যথা হলে সহ্য করলেন, আপনার আমার প্রফেশনাল রিজনে হয়তো সেদিনটা সুস্থ থাকতে হবে, একটা খেলাম, সেটা হুম ঠিক আছে। কিন্তু আমি দিনের পর দিন খাচ্ছি, জাস্ট শুধু কোমরে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, এইসবের জন্য হুম এটা কিন্তু একেবারেই কিডনির প্রচণ্ডভাবে ক্ষতি করে। কিন্তু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে পরিস্থিতিটা সেরকম না। সব অ্যান্টিবায়োটিক কিন্তু কিডনির ক্ষতি করে না। ঠিক হুম আছে? এবং কিছু আছে যথেষ্ট সেফ, এবং সেটার ক্ষেত্রে একটাই থাকে যে যেকোনো অ্যান্টিবায়োটিক আমার মনে হয় যে কোনো ডাক্তারি পরামর্শ বা কোনো প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত। এতে হুম তার তো ক্ষতি হতে পারে, কারণ পরবর্তীকালে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স হবে এবং পুরো সোসাইটিতেই ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্ট হতে পারে। অতএব ওটা একটা আলাদা প্রশ্ন। খুব অ্যান্টিবায়োটিক কিছু আছে যারা ডাইরেক্টলি ড্যামেজ করে হুম কিডনির, সেই সমস্তগুলো কিন্তু না খাওয়া ভালো। কিন্তু আদারওয়াইজ পেইন কিলার যতটা বেশি আমাদের থ্রেট, অ্যান্টিবায়োটিক অতটা বড় নয় মানে কিডনির পেন ক্ষেত্রে। কিলারটা প্রচন্ড থ্রেট, সেটা মাথা ব্যথা হোক, গা হাত পায়ে ব্যথা হোক। অনেককে আমি দেখেছি একটু পা মচকে গেল, ব্যাক টু ব্যাক পেন একদম, কিলার খেয়ে একদম। যাচ্ছেন। আমরা জিজ্ঞেস করি কতদিন খেয়েছেন? সপ্তাহ, বলে সপ্তাহ না বছর। মানে সে বছর, বছর ধরে খাচ্ছে। স্কুলের দিদিমণি তাকে আমি 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 এরকমও দেখেছি যে অনেকে এটা মনে করেন যে অ্যালোপ্যাথি পেন কিলার খাচ্ছি না, আমি আর প্রোডাক্টের নাম বলছি না, এ দিয়ে নাম, হোমিওপ্যাথি একটা পেন কিলার খেয়ে নিচ্ছি, তো এইগুলোও কি প্রভাব ফেলতে পারে? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিসিন ছাড়া বাকি ওষুধের সমস্যাটা এটাই যে তাতে পরিষ্কার করে কিছু লেখা থাকে না, তাতে আছেটা কি। হুম তারা আমাদের এসে দেখান বড় শিশি, কৌটো অনেক বড়, বড়, যে এইটা খাচ্ছি, এটা খেয়ে আমি খুব ভালো আছি, কিন্তু তার মধ্যে কিছু লেখা নেই কি হুম আছে। হুম ঠিক আছে? কিন্তু তার মধ্যে তারা কি মেশানো হচ্ছে, তাতে স্টেরয়েড থাকছে কিনা বা কলমে কোনো পেইন কিলার তাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিনা। কারণ যেরকম ইনস্ট্যান্ট অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তো শারীরিক চেহারার পরিবর্তন হয়েছে, বুঝতে পারি আমরা যে তার মধ্যে কিছু নিশ্চয়ই মেশানো আছে। তো যাতে কিছু লেখা নেই যে হুম কি হবে, সেটা ভালো মন্দ আপনি বুঝবেন কি করে? হুম তাই না? তো সেটাকে খাবার আগে তো প্রপার চিন্তা করা উচিত। রেগুলেশনের অভাব। সে একদম তাতে তাই। হয়তো বড় বড়জোর লেখা আছে এতে এত ক্যালোরি আর এত একটু প্রোটিন, কিন্তু জিনিসটা আছে এটাও কি? এটাও কিন্তু ব্যাপার আছে, অনেকেই মনে করেন যে হোমিওপ্যাথি খেলে তাতে কোনো সাইড এফেক্ট নেই, মানে অ্যালোপ্যাথির একটা বদনাম আছে যে এটার প্রচুর সাইড এফেক্ট আছে। এটা তো ঠিকই, আমি অ্যালোপ্যাথি ডক্টর, আমার আর কে ডাক্তার, আমারও অত কিছু বলা উচিত না। হোমিওপ্যাথিও একটা পরীক্ষিত জিনিস। তবে আমরা দেখেছি যদি কোনো হোমিওপ্যাথিক ডাক্তার তিনি পরীক্ষা-নিরীক্ষা করে নিজের বিবেচনা অনুযায়ী ওষুধ দেন হুম এবং হচ্ছে যে সেই ক্ষেত্রে তার কিন্তু খুব একটা অসুবিধে নেই তাতে। ঠিক আছে? কিন্তু যদি আমরা দেখা যাচ্ছে তিনি আদপে হয়তো হোমিওপ্যাথিক তার সেরকম ট্রেনিং নেই। তিনি প্র্যাকটিস করছেন এবং তার ওষুধটার মধ্যেও অত পিওরিটি নেই। সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আমি আমি আপনাকে আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে আমি যখনই দু একজনের সাথে কথা হয়েছে যে নেফ্রোলজিস্টের কাছে যাচ্ছি, তখন একটা কোশ্চেন কমন এসছে, এটা সাধারণ মানুষের কোশ্চেন, জনতার কোশ্চেন বলতে পারেন। সেটা হচ্ছে, দিনে কত গ্লাস জল খেলে কিডনি ভালো থাকে? এটা আমাদেরও অনেকে জিজ্ঞেস করেন যে কতটা জল খাওয়া উচিত। তো এটার কোনো নিয়ম নেই আরকি, যে হুম কিরকম। ধরুন আমরা এই যে এসি ঘরে বসে কথা বলছি, সারাদিন এসিতে থাকছি, আমাদের জন্য ১ লিটার থেকে ১.৫ লিটার জল খেলেই যথেষ্ট। হুম ঠিক আছে? যিনি হয়তো কিছুটা অফিসে কাজ করেন অথচ নন এসিতে থাকেন, তার জন্য ২-২.৫ লিটার ঠিক আছে। যিনি বাইরে, বাইরে ঘোরেন তার ক্ষেত্রে ৩-৩.৫ লিটার, অথবা যিনি ট্রাফিক পুলিশ যাকে সারাদিন থাকতেই হচ্ছে পারে, তার তো ৫-৬ লিটার জল খাওয়া উচিত। হুম কিন্তু ধারণাটা এই যে বেশি জল খেলে কিডনি বেশি ভালো থাকবে, এটা কিন্তু একদমই ঠিক না। হুম এটা ঠিক ১-২টো সিচুয়েশনে, যদি আপনার কখনো কিডনির ইউরিনে ইনফেকশন হয় ঘন, ঘন, অথবা কিডনিতে হুম স্টোন হয়, হুম তাদের ক্ষেত্রে জল বেশি পরিমাণে খাওয়া উচিত। আদার ক্ষেত্রে কিন্তু বেশি জল খেলে কিডনির ও আপনি একটা ফিল্টার কিনেছেন ১০০ লিটার জলের জন্য, তাকে আপনি ৫০০ লিটার ফিল্টার করালে তো সে তাড়াতাড়ি খারাপ হবেই। হুম আর রাদার যদি আপনার এরকম পরিস্থিতি হয় যে আপনার কিডনির অসুখ অলরেডি হয়ে আছে, আপনি পা ফুলেছে, মুখ ফুলেছে, তাতে যদি আপনি বেশি জল খান, তাহলে তো আরও বিড়ম্বনা, শ্বাসকষ্ট হবে, হার্ট ফেলিয়ার হবে, হাসপাতালে ভর্তি হতে হবে। ডাক্তারবাবু, আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এই যে কিডনি, মানে কিডনির জন্য যে জল বা ইত্যাদি, আপনি এটা বললেন যে আমরা এসিতে থাকলে একটা মাপ, আমরা একজন ট্রাফিক পুলিশ হলে ডিফারেন্ট মাপ। আচ্ছা, আমি কি করে বুঝবো যে আমার শরীরের জন্য প্রপার কতটা জল লাগবে? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে যদি আপনি মোটামুটি আমরা যেরকম বললাম যে আপনি কিরকম আপনার লাইফস্টাইল সেই হুম অনুযায়ী চলেন, তারপরেও কিছু থাকে, আপনি কোন শহরে আছেন, কলকাতা শহরে থাকলে আপনার বাইরে ঘুরলে ইনসেন্সিবল লসই হবে ১ হুম লিটারের ওপরে। হুম তো সেক্ষেত্রে জল আপনার বেশি একটু খাবার সেক্ষেত্রে প্রয়োজন হবে। হুম হুম কিন্তু এবার যদি আপনি বলেন একেবারে সায়েন্টিফিক্যালি মেপে, মেপে খাবো, তাহলে আপনি কোনো একদিন আপনার ইউরিনটা মাপুন।
যতখানি ইউরিন হচ্ছে হুম। 24 ঘন্টায় তার থেকে 500 থেকে 1 লিটার এক্সট্রা জল খাওয়া উচিত। সেখানে একটুখানি পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে। আদারওয়াইজ মোটামুটিভাবে আমাদের জন্য কলকাতা শহরে ধরুন যারা আমরা থাকি এই রকম টেম্পারেট সিটিতে, তাদের পক্ষে মোটামুটি 2 থেকে 3.5 লিটার জল ঠিক আছে। আচ্ছা, এবার আপনি একটা খুব খারাপ সম্পর্কের কথা বলছি, সেই খারাপ সম্পর্কটা একটু বুঝিয়ে বলুন। ডায়াবেটিস আর কিডনি এই দুজনের সম্পর্কটা কিরকম? খুব খারাপ। ঠিক আছে? কারণ কি, কিডনির যা অসুখ বিসুখ হয়, যে আমরা ক্রনিক কিডনি, যেটা কিডনির অসুখ যারা সারা পৃথিবী যে নিয়ে চিন্তিত, যার জন্য যেটা হয়তো আগামী দিনে 5ম বা 6ষ্ঠ কমন কজ অফ ডেথ হতে চলেছে। ঠিক আচ্ছা। আছে? ক্যান্সার, হার্ট ডিজিজ এগুলোর পরেই যার আসছে আর কি। তো সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। হুম। সেটা WHO মেনে নিয়েছে। হুম। তো এইটাতে কিন্তু তার 50 ভাগ রোগী কিন্তু ক্ষেত্রে সেটা ডায়াবেটিক রোগীদের হয়। হুম। অতএব যদি ডায়াবেটিস আপনার থাকে তাহলে সেক্ষেত্রে মানে ডায়াবেটিস থাকলে কিডনি খারাপ, মানে হওয়ার কিডনির যাদের সমস্যা আছে তাদের 50 50 ভাগ। লোকের ডায়াবেটিক আচ্ছা, মানে 50% লোকের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আছে। আচ্ছা। আর যদি বলেন ডায়াবেটিস আমার আছে, আমার কতটা কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা, সেটা যদি আপনি বলেন 5 বছরের ডায়াবেটিস, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা হয়তো 10 থেকে 20% হতে পারে। কিন্তু যদি ক্ষেত্রে 15 থেকে 25 বছর হয়ে গেছে ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু 70 থেকে 80% তার কিডনির অসুখ হবে। ডাক্তারবাবু, আপনি একটা কথা বলুন, যে ডায়াবেটিস হলে এই যে কিডনি নষ্ট হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, এর কারণটা কি, মেকানিজমটা কি? মেকানিজম তো বিভিন্ন। ইনিশিয়ালি আপনি যখন ডায়াবেটিসের সুগার রক্তে তো বেশি থাকে, গ্লুকোজ, সেই গ্লুকোজটা হাইপার ফিল্ট্রেটেড হয়, অর্থাৎ কিডনি যে ফিল্টার সেখান দিয়ে জোর জোর গ্লুকোজ বেরোতে থাকে। গ্লুকোজ বেরোলে তার সঙ্গে সোডিয়ামও বেরোয়, এর জন্য কিডনির ফিল্টারগুলোকে অনেক বেশি কাজ করতে হয়। নর্মালি ধরুন আপনার কিডনি ফিল্টার করছে 100 ml পার মিনিট। এবার ডায়াবেটিক হলে তাকে ফিল্টার করতে হবে 120, 125, 130। মানে প্রথম থেকে একটা হাইপার ফিল্ট্রেশন স্টেট চলে। এটা হলে কিছুদিন পরে কিডনির ওই ইউনিটগুলো বড় বড় হয়ে যায়, মোটা মোটা হয়ে যায়, এবং তারা যে ফিল্টারিং ফাংশনটা নষ্ট হয়ে যায়। তখন ইউরিন দিয়ে প্রোটিন বেরোতে শুরু করে, এবং প্রোটিন বেরোলে প্রোটিনটা যখনই বেরোতে সেটা আরও ফার্দার ড্যামেজ করতে শুরু করে, এবং আলটিমেটলি কিডনির কিছু কিছু জায়গাগুলো নর্মাল টিস্যুটা রিপ্লেস হয়ে যায় ডেড টিস্যু দিয়ে। তো এইগুলো মিলিয়ে কিডনিটা খারাপ হয় আর কি। এছাড়াও কিডনি রোগীদের ধরুন আরও কিছু থাকে, এদের মোর প্রোন টু ইনফেকশন। সাধারণত কিডনির ইনফেকশন সব মানুষের হয় না, কিন্তু ডায়াবেটিক রোগীদের খুব হয়। তারপরে এদের ক্ষেত্রে ধরুন কোলেস্টেরল অনেক বেশি থাকে, কিডনির ব্লাড সাপ্লাই কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এইগুলো কিছুটা মেকানিক্যাল রিজন, কিছুটা কম ব্লাড সাপ্লাইয়ের জন্য, আর কিছুটা একটা ইনফ্লামেশন আমরা বলি, কিডনির মধ্যে একটা অল্টার্ড অ্যাটমসফিয়ার তৈরি হয়, অন্যরকম পরিবেশ, যে পরিবেশে একটা অনেক কেমিক্যাল তারা ইনভাইটেড হয় এসে কিডনির ভেতরগুলোকে ড্যামেজ করে। একটা 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 কনসেপশন থাকে, সেটা হচ্ছে এই যে ডায়ালাইসিস হয় বহু লোকের, কখন, মানে কিডনির কোন সমস্যা বা কোন স্টেজ থেকে পেশেন্টদেরকে ডায়ালাইসিস করতে হয়, বা ডায়ালাইসিসের আপনাদের মেকানিজমটা কি? মানে কিডনি আমরা বলেছি এটা হচ্ছে একটা ফিল্টার, নেচারের তৈরি ফিল্টার, যে ভালো জিনিসকে রাখে, খারাপ জিনিসকে বার করে দেয়। এবং কিডনির ফাংশন মাপা হয় হচ্ছে একটা মেজারমেন্ট আমরা বলি জিএফআর দিয়ে, এবং সেই জিএফআরটা সাধারণত নর্মাল লোকেদের 80 থেকে 100 এরকম থাকে। এবার এটা যখন কমতে কমতে 15-র নিচে চলে আসে, তখন আর লাইফ সাস্টেন করা যায় না কিছু সাপোর্ট আপনি বাইরে থেকে না দিলে। তখন প্রয়োজন হয়ে পড়ে এই ন্যাচারাল ফিল্টারটা জায়গাটা আর্টিফিশিয়াল ফিল্টার দিয়ে বডিটাকে পিউরিফাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো সেইটার নামই হচ্ছে ডায়ালিসিস। এখানে শরীর থেকে আপনি ব্লাড বার করলেন, একটা ফিল্টারের মধ্যে সেটা ওয়াশ হলো, অর্থাৎ পিউরিফাই হলো, আবার ব্লাডটা শরীরে ঢুকে গেল। সেটা করলে মানুষ 2-3 দিন 3 দিন ভালো থাকবে, আবার তাকে করতে হবে, আবার 3 দিন ভালো থাকবে, আবার করতে হবে, এইভাবে করে করে যেতে হবে। ওই যে সপ্তাহে সপ্তাহে জন্য ডায়ালিসিস করতে হয় 2 বার বা 3 বার করে। এটাকেই আমরা বলি হচ্ছে ডায়ালিসিস, অর্থাৎ ফিল্টারের কাজটা একটা মেশিন দিয়ে করানো হচ্ছে। সেটাকে ডায়ালিসিস বলা হয়, যেটা দরকার তখনই যখন আপনি শুধু ওষুধ দিয়ে বেঁচে থাকবেন না। ঠিক আছে? তখন সেটা হচ্ছে দরকার আমাকে একটা অ্যাডিশনাল সাপোর্ট, যে আমাকে বাঁচিয়ে রাখতে পারে। আমরা খুব ফরচুনেট যে এই ধরনের জিনিস হার্ট ফেলিওর বা লিভার ফেলিওর বা ব্রেন ফেলিওরের জন্য নেই। কিন্তু কিডনির জন্য এরকম একটা সিস্টেম আছে, যেটা কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেলেও আপনাকে আমাদেরকে সবাইকে কিছুদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবে। একটা কথা হয় যে ডায়ালাইসিস করা শুরু হলে আর নাকি সেখান থেকে নর্মাল অবস্থায় পেশেন্ট ফিরে আসতে পারে না। এটা কি বাস্তব, নাকি ডায়ালাইসিস শুরু হওয়ার কিছুদিন বাদে পেশেন্ট আবার নর্মাল অবস্থায় ফিরতে পারে? দুটো সিচুয়েশন থাকে। একটা যে কোনো কারণে আমরা যেটার কথা এতক্ষণ আলোচনা করছি, যেটা হচ্ছে যে পার্মানেন্টলি কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে মেশিন দিয়ে ডায়ালিসিস করছেন, এই ক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা প্রায় থাকে না। একবার শুরু হলে আপনাকে আমৃত্যু যতদিন পর্যন্ত করছেন, বা আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করছেন যতদিন না পর্যন্ত, ততদিন আপনাকে ডায়ালিসিসটা চালিয়ে যেতে হবে। আর কিছু অসুখ আছে তো সাময়িক খারাপ হয়, প্রচুর কোনো সাপে কাটলো,
কোনো ডায়রিয়া হলো, কোনো ওষুধ খেয়ে খারাপ হয়ে গেল হঠাৎ করে, প্রেগনেন্সির মহিলাদের খারাপ হয়ে গেল, এই সমস্ত জিনিসে হলে এটা সাময়িক, একে বলে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি, অ্যাকিউট ফেলিওর হয়ে গেছে। হুম তো আপনি 2, 3, 4টে ডায়ালিসিস করলেন, তারপরে আস্তে আস্তে কিডনি সেই সময়টা আপনি সাপোর্ট দিলেন, যে ডায়ালিসিস করে আপনি সাপোর্ট দিয়ে দিলেন, ততক্ষণে কিডনিটা ভালো হলো। হুম তার মানে এই না যে ডায়ালিসিস করে কিডনি ভালো হলো, আপনার যখন কিডনিটা বিকল ছিল কিডনিটা, আপনি বেঁচে হ্যাঁ, রইলেন, হ্যাঁ, তখন কিডনিকে মানে ওর প্রসিডিওর থেকে একটু সাপোর্ট দেওয়া হয়, সাপোর্ট দেওয়া হলো। কিডনি নিজে নিজেই ঠিক হয়েছে। এবার ধরুন ডায়ালিসিসের পর কারোর পার্মানেন্ট মানে কিডনি খারাপ হয়ে গেল, তখন আজকের ডেটের বিজ্ঞান অনুযায়ী শেষ অপশন কি আছে? শেষ অপশন মানে কিছু নেই। আগে তো এটাকে শেষ বলে ভাবা হতো, অসুখটার নামই ছিল ক্রনিক রেনাল ফেলিওর। হুম তো সবাই বললো না, এটা ফেলিওর কি করে হবে, ইট ইজ এ ডিজিজ, ইট ক্যান বি ট্রিটেড। তো এখন তার নাম হয়েছে ক্রনিক কিডনি ডিজিজ, হুম যার সেরা অপশন শুরু থেকেই যেটা হচ্ছে সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। অর্থাৎ আমরা এতক্ষণ বলছিলাম যে আমরা নেচারের তৈরি অর্গানের বিকল্প একটা মেশিন তৈরি করেছি, এটা মানুষ তৈরি করেছে। হুম তো নেচারের বিকল্প মানুষ কি করে, তো হাতের মেশিন কি করে হবে? নেচারের বিকল্প নেচারের তৈরি জিনিসই হবে। হুম তার মানে আপনি আরেকটা সুস্থ কিডনি তার শরীরে যদি আপনি যোগ করতে পারেন, তাহলে সে তার পুরনো অবস্থায় ফিরে যাবে। এই কাজগুলোই আমরা করি কিসের জন্য? বেশি দিন বেঁচে থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য, রিপোর্ট যাতে নরমাল থাকে, এইগুলোর জন্য। এই 3টেই পসিবল হবে যদি আপনি ট্রান্সপ্লান্ট করেন। এই 3 ডায়ালিসিসের থেকে অনেক বেশি। অর্থাৎ একটা সুস্থ কিডনি আপনার শরীরে ম্যাচ করে লাগানো হলো, সেটা কাজ করলো। কখন বা কোন সময় আপনারা কিডনি ট্রান্সপ্লান্ট করেন, মানে কোন স্টেজে গিয়ে? ওই একই ব্যাপার যে আমরা বললাম, স্টেজ 5 আমরা বলি, যে 15% এর নিচে কিডনি ফাংশন চলে গেছে, যখন আপনাকে একটা সাপোর্ট দিতে হবে। আমরা বলি রেনাল রিপ্লেসমেন্ট ট্রিটমেন্ট। একটা সাপোর্ট দিলে তবে কেউ বেঁচে থাকবে। সেই সাপোর্টটা ডায়ালিসিস হতে পারে, সেই সময় কিডনি ট্রান্সপ্লান্টের পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ কিডনি ফাংশন স্টেজ 5। আপনি এটা আমরা অনেক সময় বলি যে আপনি ডায়ালিসিস না করে ডাইরেক্টলি ট্রান্সপ্লান্ট করে নিন, প্রিএমটিভ ট্রান্সপ্লান্ট। সেটাই আর কি। সেটা তখনই করা হয় যখন কিডনি ফাংশনটা একদম শেষ স্তরে গিয়ে পৌঁছেছে। হুম একটা জোক বা মজা ভারতবর্ষে আছে। আইফোন একবার লঞ্চ হয়েছিল এবং একটি অনলাইন সেলিং প্ল্যাটফর্মে এটি কমেন্ট খুব ভাইরাল হয়েছিল। তখন একজন কমেন্ট করেছিল যে এই আইফোনটা কেনার জন্য আমি আমার একটা কিডনি বেচে দিতে রাজি আছি। তো সেই সূত্র ধরে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এই কিডনি ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে খরচা কত, প্রসিডিওর কি, এবং আমাদের শহর কলকাতাতে বা বাংলাতে বিভিন্ন শহরে ইনফ্রাস্ট্রাকচার কতটা অ্যাভেলেবেল আছে? শেষ থেকে শুরু করলে ভালো। ইনফ্রাস্ট্রাকচার তো অ্যাভেলেবেল আছে। আমাদের ভালো, ভালো সেটআপ আছে। বড়, বড় হুম সার্জন আছেন। ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে এবং আমরা তো ভারতবর্ষের মধ্যে আ আমরা ৩ নম্বর স্টেট যারা আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করে থাকি আরকি। তো এটা বেশি আরকি, ভালোই। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো ইস্যু নেই। ২ হচ্ছে যে খরচের ব্যাপারটা, অ্যাজ ইউজুয়াল কলকাতা যেরকম অন্য শহরের তুলনায় কম খরচ সাপেক্ষ শহর সমস্ত পার্সপেক্টিভে, হুম এরকম কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেও এই খরচ অন্যান্য শহর থেকে কম এবং সরকারি সাহায্যও প্রচুর আছে, যারা এই ট্রান্সপ্লান্টে তারা হাত ঢেলে ট্রান্সপ্লান্টে সাহায্য করেন। হুম ঠিক আছে? এনজিওস আছে অনেকে। এবার কিডনি প্রতিস্থাপনের জন্য তো পিভটাল জিনিস হচ্ছে কিডনি ডোনার। এটা ঠিকই, কাউকে একটা দিতে হবে তবেই না পাবেন। ওটা তো তৈরি হচ্ছে না ল্যাবে। তো ওইটা দেয়ার ক্ষেত্রে ডোনেশনের একটা সিস্টেম থাকে। ডোনার যদি থাকে, বাকি খরচা হুম বিভিন্ন স্তর থেকে যেরকমভাবে আসে, সেটা আর আমরা কোনোদিন কোনো ট্রান্সপ্লান্ট আটকাতে দেখিনি যার ডোনার অ্যাভেলেবল আছে। হুম কিন্তু যেটা ভাইরাল হয়েছিল সেটা কিন্তু ভালো জিনিস নয় আরকি। ঠিক আছে? আইনগত দিক থেকেও সেটা খুব খারাপ জিনিস, নীতিগত দিক থেকেও খুব খারাপ। ঠিক আছে? তো সেইটা না করা উচিত আরকি। ডেফিনেটলি। আমি আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে মাঝে মাঝে আমরা সিনেমা বা সিরিয়ালে দেখি যে হাজব্যান্ড ওয়াইফকে কিডনি দিয়ে দিয়েছে, ওয়াইফ হাজব্যান্ডকে কিডনি দিয়ে দিয়েছে, বিভিন্ন গল্প কথা। বাস্তবে আমার অবশ্যই এমন কারোর সাথে ব্যক্তিগতভাবে আলাপ হয়নি যে হাজব্যান্ড ওয়াইফকে দিয়ে দিয়েছে বা ওয়াইফ হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে। এইটা কি সম্ভব? কিডনি যেহেতু দুটো থাকে, যে একটা জীবিত মানুষ তার একটা কিডনি আরেকজনকে দিয়ে দিলেন? হ্যাঁ, সেটা তো কিডনির ক্ষেত্রে একটা বিউটি বটে যে দুটো হুম আছে, একটা আপনি দিতে পারেন। সেটা ডোনেশন অবশ্যই করতে পারেন। হাসব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাসব্যান্ডকে, তো খুব কমনলি হয়। আচ্ছা, কমনলি এটা কমনলি হয়? হ্যাঁ, কমনলি হয় এবং সেক্ষেত্রে কিন্তু একটা জেন্ডার ডিসপ্যারিটি খুব আছে। মানে ধরে নিন যারা দিচ্ছে তাদের মধ্যে ৮০% কিন্তু মহিলা। অর্থাৎ স্ত্রী স্বামীকে দিচ্ছেন। ঠিক আছে? এবং যারা নিচ্ছেন তাদের মধ্যে কিন্তু ৮০% পুরুষ। অর্থাৎ বাড়িতে মহিলাদের ট্রান্সপ্লান্ট প্রয়োজন হলেও তাদের ক্ষেত্রে তাদের স্বামীরা কিন্তু এগিয়ে এসে কিডনি দেন না। খুব কম হুম ক্ষেত্রে দেন। আচ্ছা। সেক্ষেত্রে তার মা দেয়, বোন দেয়।
অতএব এখানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের ডোনেশন এবং রিসেপশন দুটোর ক্ষেত্রেই কিন্তু ভয়ঙ্কর জেন্ডার ডিসপ্যারিটি আছে। এটা আমাদের এখানে না, সারা পৃথিবী জুড়ে আছে। মানে সারা পৃথিবী জুড়েই দেখা যাচ্ছে যে যখন নিকটাত্মীয়দের বাঁচানোর প্রশ্ন প্রশ্ন আসে আসে তখন তখন মহিলারাই বেশি ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়েন। কিন্তু মহিলাদের বাঁচানোর জন্য যে তার নিকটাত্মীয় পুরুষেরা আসেন তা না। তো সেক্ষেত্রে হয়তো হাজব্যান্ড ওয়াইফের ডোনেশন এবং অ্যাকসেপ্টেন্স এটা খুব বেশি পরিমাণেই হয়। এটা ইমোশনাল গ্রাউন্ডে এবং এটা আইনগত ক্ষেত্রেও কোনো জটিলতা নেই। এটা হুম। একটা, যদিও তাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, আইন এটা মেনে নিয়েছে যে এটা একটা ইমোশনাল রিজনে তাদেরকে দেয়া হবে এবং তাদের আইন আলাদা এবং অসুবিধে কিছু নেই এটা দিতে। মেডিকেল গ্রাউন্ডে কিছু, কিছু অসুবিধা থাকে, পার্টিকুলারলি একটা সিচুয়েশন বলে দেয়া ভালো। যদি হাসব্যান্ড যখন ওয়াইফকে দিচ্ছেন এবং তাদের ক্ষেত্রে যদি আগে ২-১ টা বাচ্চা থাকে আরকি, তাহলে হাসব্যান্ডের শরীরটা কোনো কারণে মানে ওয়াইফের শরীরে একটা সেন্সিটাইজড হয়ে আছে। উনি জানেন হাসব্যান্ডের শরীর সম্পর্কে, কারণ ওখান থেকে বাচ্চাটা হয়েছে হুম। আরকি। তো সেক্ষেত্রে দিলে একটু রিজেকশনের সম্ভাবনা বেশি থাকে। যেহেতু বডি আগে থেকে জানে, আপনি সেই জিনিসটাই আবার দিলেন, সঙ্গে, সঙ্গে সে সেলফ, নন সেলফ ওটা আইডেন্টিফাই করতে পারবে। ওটা একটু আচ্ছা। রিজেক্ট করার সম্ভাবনা থাকে। এটা সায়েন্টিফিক পার্ট আরকি যদি বলেন। কিন্তু এটা মানে খুব, এর জন্য একটা ট্রান্সপ্লান্ট আটকে যাবে। ধরুন একজন স্ত্রী অসুস্থ, হাসব্যান্ড তাকে ভয়ঙ্করভাবে দিতে চাইছেন, ভালোবাসেন, দিতে চাইছেন। এই গ্রাউন্ডে ট্রান্সপ্লান্ট ক্যান্সেলেশন হয় না। তার পরীক্ষা-নিরীক্ষা আছে, সেটাকে আমরা রুল আউট করেই ট্রান্সপ্লান্ট করা। আচ্ছা, এই ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে কি এই সেম ব্লাড গ্রুপ বা এইগুলো ম্যান্ডেটরি থাকে না? হ্যাঁ, ম্যান্ডেটরি যে থাকে। কোনো ব্লাড গ্রুপ যে কোনো ব্লাড গ্রুপকে দিতে পারে? হ্যাঁ, মানে এটা থাকে, ব্লাড গ্রুপ সেম হওয়াটা জরুরি আছে হুম। এবং এটার ক্ষেত্রে কিন্তু ও গ্রুপ যেমন ইউনিভার্সাল ডোনার আর এবি হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, এইটা হুম। কিডনির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হুম। অর্থাৎ ও গ্রুপের মানুষ সবাইকে দিতে পারে, এবি সবার কাছ থেকে নিতে পারে। হুম। কিন্তু একটা সময় ছিল যখন এর ছাড়া আর কিছু একটা 1/3 অফ দ্য পপুলেশন আমরা এক্সক্লুড করে দিতাম, যে ব্লাড গ্রুপ ম্যাচ নেই, হবে না ট্রান্সপ্লান্ট। তার মা ছেলেকে দিতে চাইছে কিন্তু নিতাম না আমরা। ঠিক আছে? কিন্তু তারপরে দেখা গেল যে না, এটারও প্রসেস আছে, জাপান থেকে শুরু, যে বিভিন্ন প্রসেস চেঞ্জ করে অর্থাৎ তার প্লাজমাটাকে চেঞ্জ করে দুটো ব্লাড গ্রুপকে কম্প্যাটেবল করে ট্রান্সপ্লান্ট করা সম্ভব আজকের দিনে। এবং আপনি খুশি হবেন যে আমরা ভারতবর্ষের মধ্যে কলকাতাতেই আমরা এই জিনিসটা প্রথম শুরু করেছি এবং সবচেয়ে বেশি এবিও ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্ট কিন্তু কলকাতায় হয় দেশের মধ্যে। এই যে ধরুন যখন কিডনি ট্রান্সপ্লান্ট হয়, এই টোটাল অপারেশনটার টাইমিং কিরকম থাকে? মানে কতক্ষণ লাগে? এটাতে দুটো সার্জারি সাইমালটেনিয়াসলি হয়। একটা যিনি দেন তার কাছ থেকে কিডনিটা নেয়ার পদ্ধতিটা প্রথমে শুরু হয়। হুম। তারপরে সেটা নিয়ে গিয়ে ইন বিটুইন একটা প্রসেস আছে, কিডনিটাকে কিছুটা হুম। মানে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, পারফিউশন ইত্যাদি, তাকে তৈরি করা হয় পেশেন্টের শরীরে বসানোর জন্য। হুম। ততক্ষণে পেশেন্টের শরীরে বসানো হয়। তো এই সব মিলিয়ে মোটামুটি যদি আনকমপ্লিকেটেড জিনিসটা হয়, ধরে নিন ৪ থেকে ৫ ঘন্টা হয়। আচ্ছা। অপারেশনের সময়। দুটো বিষয় এখানে, যে যিনি কিডনি দিচ্ছেন, জীবন্ত মানুষ যদি তিনি হন, তাকে কি, কি পরবর্তীকালে প্রিকশন নিতে হয়? আর যিনি কিডনি নিচ্ছেন তাকে কি, কি প্রিকশন নিতে হয়? এটা তো প্রথমেই আমরা দেখে নিই যে মানে যিনি কিডনি দিচ্ছেন তার সেফটি তো সবার আগে। আমি সবসময় বলি যে ডোনার সেফটি ফার্স্ট। হুম। মানে তিনি তো সুস্থ মানুষ, তার তো তাকে কোনো ক্ষতি কিছুতেই হতে দেয়া যেতে পারে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হয়তো পেশেন্টের যদি আমরা ১০ টা পরীক্ষা করি, ডোনারের ৩০ টা পরীক্ষা করা হয়। নিশ্চিত হওয়া। অতএব সেক্ষেত্রে তার রিস্ক না থাকলে তবেই তার থেকে নেয়া। তার কি রিস্কের কথা আমরা ভেবে থাকি? ৩ ধরনের রিস্ক ভাবি, যে ভবিষ্যতে তারও কিডনিটা খারাপ হবে কিনা? সেইটা ভেবেই সাধারণত কিছু মানুষ যাদের কিডনির কোনো অসুখ বেরোলো, স্টোন বেরোলো, ডায়াবেটিক যেমন লোকেরা কিন্তু কিডনি দিতে পারে না। ঠিক আছে? যাদের ডায়াবেটিস আছে তারা ডোনেট করতে পারে না। কারণ তাদের নিজেদেরই কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি আছে। অতএব সেগুলো দেখে নেওয়া হয় যে ভবিষ্যতে কিডনি খারাপের সম্ভাবনা তার আদৌ আছে কিনা। যদি থাকে তো তৎক্ষণাৎ বাদ। দ্বিতীয় কথা থাকে হচ্ছে যে খুব বয়স্ক বা খুব বাচ্চা ১৮ বছরের নিচে মানুষ কিডনি ডোনেশনের ডিসিশন নিতে পারেন না এবং খুব বয়স্ক মানুষদের কিডনিটা মানে ভালো করে ফাংশনাল থাকে না। এদেরকে আমরা এক্সক্লুড করি সাধারণত। আর একটা কেস হয় যে এই ধরনের লোকেদের ভবিষ্যতে কার্ডিয়াক ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেটাও আমাদের অ্যাসেস করে নেওয়া হয় সেটা হতে পারে কিনা। আর ৩ নম্বর হচ্ছে তার অ্যানাস্থেসিয়া এবং সার্জারি, এটা তো অজ্ঞান করে অপারেশন হবে। তো সেই করতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে কিডনি দিতে পারবেন, খুব ভালো কিডনি আছে কিন্তু আসার সাথে তার অ্যাজমাও আছে। অ্যানাস্থেটিক রিস্কটা হাই। হুম। তাদের ক্ষেত্রেও নেওয়া হয় না। তো সেক্ষেত্রে ভবিষ্যতে ইমিডিয়েট একটা রিস্ক থাকে, যেহেতু এটা অ্যানাস্থেসিয়া করে অপারেশন এবং এটা ধরুন গলব্লাডারের মতন একটা ল্যাপারোস্কোপিক সার্জারি হয়, সেটা ১ লক্ষ লোকে একজনের সমস্যা হয়। এটা বলা হয় যে আপনি প্লেনে চললে প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা যতটা, ডোনারের বিপদ হওয়ার সম্ভাবনা ততটাই, তার থেকে বেশি নয়, মানে অনেকটাই কম। কম। এবার হচ্ছে যিনি রিসিভার, তার ক্ষেত্রে কি, কি প্রিকশন থাকে? তার ক্ষেত্রে তো বহু প্রিকশন। আমরা ২ টো জিনিস এক্সট্রা, এদের হুম। ক্ষেত্রে ৩ হুম। টে জিনিস ধরে নিন এক্সট্রা আমরা ভাবি। এক, যে বাইরে থেকে জিনিস দিয়েছেন বডি নিতেও পারে, নাও নিতে পারে। হুম। যদি রিজেক্ট করে দেয় সেইটার দিকে নজর রাখতে হবে, তার জন্য ওষুধপত্র খেতে হবে এবং সেটা সঙ্গে, সঙ্গে ধরা পড়লে তাকে তার ট্রিটমেন্ট করতে হবে।
ঠিক আছে? সেটা ইমিডিয়েট হতে পারে, আর্লি হতে পারে, লেট হতে পারে সমস্ত ক্ষেত্রে। সেটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। ২য় হুম। হচ্ছে এই ধরনের ইমিউনোসাপ্রেস অর্থাৎ যে বডি যেটা অ্যাকসেপ্ট করে যেন ওষুধ দিয়ে যাতে বডির ইমিউনিটিটা ডাউন হয়ে থাকে। ফলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো সেই ইনফেকশন হলে কিন্তু একটু লাইফ থ্রেটেনিং এদের ক্ষেত্রে মানে জীবনদায়ী হতে পারে। তো সেই দিকে নজর রাখা, সামান্যতম ইনফেকশনের এভিডেন্স ট্রিট করতে হবে, সেটাকে প্রিভেন্ট করতে হবে। আমরা বলি ১ম ৩ মাস একদম জেলখানার মতো প্রায় বন্দী অবস্থায় থাকা। যে জল খাওয়া থেকে শুরু করে খাবার-দাবার সাবধানে, অন্য লোকের সংস্পর্শে না যাওয়া তিনি এসব। কি তিনি কি নরমাল লাইফে পরবর্তীকালে ফিরতে পারেন? হ্যাঁ, হ্যাঁ। নরমাল লাইফ বলতে আমরা বলি নিউ নরমাল। কোভিডের পরে আমরা হয়েছি। তো ওটাও নিউ নরমাল অর্থাৎ ৩ মাস আপনাকে ঐরকম, পরের ৩ মাস একটু এক্সপেরিমেন্টাল, আপনি বাইরে গেলেন, এলেন। ৬ মাসের পর থেকে আপনি কাজে ফিরে যাবেন এবার আমি স্বাভাবিক। আরেকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে একটা মানুষের কটা কিডনি একজন রিসিভ করতে পারে? দুটোই রিসিভ করতে পারে না একটাই রিসিভ করতে পারে? না, না সেরকম নেই। আর কিডনি তো একাধিক রিসিভ, একজন মানুষের কিডনি দিলে কিডনির একটা লাইফ থাকে। এমনি না যে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো সেটা বহুদিন পর্যন্ত থেকেই যাবে তা হয় না। আচ্ছা। একটা লাইফ থাকে। আমাদের বলা কতদিন হয় থাকে? কিডনির হাফ লাইফ মানে এটা ওইভাবে সবার ক্ষেত্রে সমান হয় না। তবে আরকি এরকম বলা হয় যে আপনি আ আমি যতগুলো ট্রান্সপ্লান্ট করা হয়েছে বা একটা ইনস্টিটিউট যতগুলো করেছে তার কতজন রোগী ১০ বছর বাদে ৫০ ভাগ রোগী সুস্থ আছেন। এইভাবে লাইফ ক্যালকুলেট করা হয়। একটু হুম। জটিল হচ্ছে। তবে এভারেজে যদি বলেন একটা কিডনি মোটামুটি ১০ থেকে ২৫ বছর এরকম থাকে। ঠিকঠাক। হ্যাঁ, থাকে। এবার তারপর কি এরম হয় যে কেউ ধরুন একটা কিডনি নিয়ে ১৫ বছর থেকে গেল। হুম। তার সেই কিডনিটা খারাপের দিকে। সে আবার একটা কিডনি নিল। একদম। আমরা তো অনেক পাই, বিশেষত বাচ্চাদের। আপনি ১০ বছর বয়সে ট্রান্সপ্লান্ট করিয়ে দিয়েছেন। তারপরে ২৫ বছর বয়সে গিয়ে আবার দরকার পড়ল। সেটা খুবই দরকার এবং সেটা করাও হয়। ২য়, ৩য়, ৪র্থ ট্রান্সপ্লান্ট অবধি করানো সম্ভব হয়। সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেই এটা বেশি প্রয়োজন এবং সেক্ষেত্রে ডোনার সিলেকশন আপনাকে একটু ঠিক করতে হয়। ধরুন একটা বাচ্চা ১০ বছর তার বাবা-মা দিতে রাজি, তার দাদু-ঠাকুমাও দিতে রাজি, সবাই দিতে রাজি। তো ১ম কিডনিটা আপনি দাদু বা ঠাকুমার কাছ থেকে নিন। কারণ তখন তারা দেয়ার মতো অবস্থায় আছে। ঠিক আছে? এই বাচ্চার আবার ২৫ বছর বয়সে যদি ৩য় কিডনি ট্রান্সপ্লান্ট লাগে তখন মা-বাবা দেবার মতো থাকবে, তখন দাদু-ঠাকুমা আর থাকবে না। তো এই ক্যালকুলেশন গুলো করে তাকে প্ল্যান করে এগোতে হয় এবং হুম। ২য়, ৩য় ট্রান্সপ্লান্ট, ২য় তো আমরা করেই থাকি বিভিন্ন সিজনে। ৩য়, ৪র্থ একটু সার্জিক্যাল ডিফিকাল্টি, ইমিউনোলজিক্যাল ডিফিকাল্টি থাকে বাট ইট ইস ডান, আমরা করেছি ৩য় ট্রান্সপ্লান্ট পর্যন্ত। যিনি সুস্থ মানুষ, যিনি ডোনার, তিনি কি চলে যাওয়া কিডনিটা রিপ্লেস করতে পারেন পরবর্তীকালে? তা তো সাধারণত করা হয় না কারণ একটা কিডনি নিয়েই তিনি সুস্থ সবলভাবে থাকতে পারেন আরকি। তার যদি কিডনি খারাপ না হয় তাকে আবার নতুন একটা কিডনি লাগিয়ে দেয়া হয়, এটা সাধারণত তো করা হয় না। আচ্ছা। এ টেকনিক্যালি সম্ভব? হ্যাঁ, টেকনিক্যালি সম্ভব। সম্ভব নয় যে তা নয়, সম্ভব। হুম। কিন্তু হচ্ছে ওই তাকে তাহলে ওই সমস্ত রিজেকশন, ইনফেকশন ওই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে যেতে হবে। হুম। কিছু ক্ষেত্রে আমরা অটো ট্রান্সপ্লান্ট বলে একটা কথা হয়। ধরুন আপনার কোনো কারণে কিডনিটা হয়তো একটা স্পেসিফিক জায়গায় খারাপ হয়ে গেছিল। সেখান থেকে তুলে নিয়ে অন্য ডান দিকে কোনো ইনজুরি হয়ে সে জায়গা পুরো ড্যামেজ হয়ে খারাপ হয়েছিল। ডান দিক থেকে তুলে বাঁ দিকে লাগিয়ে দেওয়া হলো। ওটা হচ্ছে নিজের কিডনি নিজেকেই লাগানো হলো। এরকম আরকি। এবার আসছি যে আ এরা তো ডোনারদের ক্ষেত্রে একটা অংশ যে নিকটাত্মীয়দের দিচ্ছে। ঠিক আছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে কিডনি আ অনেক সময় তো অঙ্গদানের মাধ্যমেও মানে পাওয়া যায়। আ সেই অঙ্গদানের কালচারটা আমাদের রাজ্যে বা আমাদের দেশে কিরকম আছে? আর ২ নম্বর হচ্ছে এই ডোনার কিভাবে পাওয়া যায়? দেখুন এটা মরে যাবার পরে মরণোত্তর অঙ্গদান তো একটা বিরাট ব্যাপার। সারা পৃথিবীতে এইটা দিয়েই বেশিরভাগ ট্রান্সপ্লান্টেশন হতো। বিশেষত ইউরোপের ট্রান্সপ্লান্ট তো ব্রেন ডেড পেশেন্টদের থেকেই নেয়া হয়ে থাকে সমস্ত অর্গানগুলো। আমেরিকাতেও অনেক বেশি। তো আমাদের দেশের ৮৫% কিন্তু লাইভ ডোনেশন, ১৫% মাত্র আ এই মরণোত্তর অঙ্গদান হয়। তার কারণ আচ্ছা। হিসাবে এটা আমাদের অ্যাওয়ারনেসটা কম। অনেক আমরা সেটা দিতে ভয় পাই বিভিন্ন কারণে, অজ্ঞতার কারণে। এটার মানেটা হচ্ছে এইরকম যে আপনার কোনো পেশেন্ট হুম, মারা গেলেন মানে তার ব্রেন ডেথ হলো। সেটা হুম, কোনো আইসিইউতে হলো। হুম, তো তিনি ভেন্টিলেটরে থাকলেন, তার ব্রেনে হ্যামারেজ হয়েছিল বা কোনো কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে তার ব্রেন ডেড হয়ে গেছে, ব্রেন ফাংশন করছে না কিন্তু তার হার্ট, কিডনি, লিভার এগুলো সচল আছে। তখন যদি বাড়ির লোক সিদ্ধান্ত নেন যে আমি এটা দিতে চাই, তারা তার অর্গান দিতে পারেন এবং তারপরে কিছু স্পেসিফিক রুলস আছে, মেডিকেল টেস্ট আছে হুম, যেগুলোতে পাস করলে একটা মানুষ যদি অঙ্গদান করতে চান তার থেকে ৮ জন রোগী তো ইমিডিয়েটলি সুস্থ হতে পারেন। তার একটা হার্ট, একটা প্যানক্রিয়াস, ২ টো লাং, ২ টো কিডনি, একটা লিভার। এতগুলো জিনিস ট্রান্সপ্লান্ট করা যায়। এছাড়া স্কিন এবং কর্নিয়া। অতএব ১০ টা অর্গান তার কাছ থেকে বার করে নিয়ে ১০ জন মানুষ কিন্তু তার নতুন একটা জীবন পেতে পারবেন। একটা অর্গান, একটা বডি থেকে যদি ডোনেশন হয়। তো এই জিনিসটা একটু আমাদের অনেক বেশি অ্যাওয়ারনেস বাড়া উচিত। আমাদের যেরকম সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে তাতে এই জিনিসটা হুম। আরো অনেক বেশি হওয়া উচিত।
এবং সেটা তখনই সম্ভব যখন অনেক মানুষ সেটা সম্পর্কে জানতে পারবেন। আমাদের দেখা গেছে কিছু সমীক্ষায় যে প্রায় ৮০% মানুষ ইচ্ছে আছে যে আমি অর্গান ডোনেট করব। কিন্তু তার মধ্যে মাত্র ২০% মানুষ জানেন যে ব্যাপারটা কি। হুম। ঠিক আছে? যা এই অঙ্গদানটা কিভাবে হয়? অঙ্গদানটা তো করতে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি অর্গান প্লেজ করতে পারেন। আমরা যে মানুষ বেঁচে করতে রয়েছি, সেটা আমাদের একটা নোটো বলে একটা অর্গানাইজেশন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, নোটো ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন। তো সেইখানে একটা ফর্ম পাওয়া যায় নোটোর ওয়েবসাইটে, ফর্ম 7। সেখানে গিয়ে আপনি ফিল আপ করে বললেন আমি আমার যদি কোনো পরিস্থিতিতে আনফরচুনেট বা ফরচুনেটলি আমার মৃত্যু যদি কখনো আইসিইউতে হয় এবং ডাক্তাররা মনে করেন যে আমার ব্রেন ডেড হয়ে গেছে, আমি অর্গান ডোনেট করার আর্জি জানিয়ে গেলাম। তো সেইটা ফিল আপ করে আপনি রেখে দিলেন, যে বাড়ির লোককে জানানো থাকে সেটা হবে। এবং তারপর যদি তারা মনে করে যে হ্যাঁ, এটা আমরা ওনার ইচ্ছেটা এটা ছিল, আমরা ফুলফিল করব, তাহলে সেই অর্গানগুলো ডোনেট করা যেতে পারে। এটা খুব সহজ উপায়। এটা আমাদের মনে হয় করা উচিত সবার ক্ষেত্রেই। হুম। ঠিক আছে? এটা এর থেকে বেশি কিছু তো করতে হচ্ছে না। একটা ফর্ম ফিল আপ আর একটা বাড়ির লোককে জানানো। এইটুকু করলেই আমরা এটা করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে এইরকম হবে না যে আমি বাড়িতে মারা গেলাম বা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেলাম। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। সেক্ষেত্রেও আমরা অনেক অর্গান ডোনেশন দেখি, বহু মানুষ তাদের শরীর দান করেন। বড়, বড় নেতারা, যে আমি ইয়েতে এনআরএস মেডিকেল কলেজে দিয়ে বডি দান করে আসা হলো। সেটা হচ্ছে আলাদা জিনিস। এই মৃত্যুর পর অঙ্গদান সেটা কিন্তু ব্যবহৃত হবে শুধু পরীক্ষা-নিরীক্ষা এবং মানে অ্যানাটমির কাজে, অ্যানাটমিক্যাল রিজনে। অ্যানাটমি। সেই অঙ্গদান কিন্তু এই অঙ্গদান নয়। হুম। এই অঙ্গদান হচ্ছে ওটা দেহদান। ওটা দেহদান, এক্সাক্টলি। তো সেটা ইজ ডিফারেন্ট। ওইটা কিন্তু এটার সাথে গুলিয়ে ফেলা যাবে না। এত তো আপনার এক্সপিরিয়েন্স, বহু কয়েক হাজার মানুষের আপনি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলেন। একটা খুব ইমোশনাল স্টোরি থাকে একটা মানুষ তার সম্পর্কের মানে নিকট আত্মীয় বা তার হাজব্যান্ড বা ওয়াইফ ওই পরিস্থিতিতে কিডনি না পেলে মারা যেতে চলেছেন। তাদের হয়তো অর্থনৈতিক লিমিটেশনও অনেকটা, যে কিডনি অঙ্গদান বা ডোনারের থেকে জোগাড় করতে পারবেন না। আহ, কিছু ইমোশনাল স্টোরি কি মনে পড়ে বা? অনেক। কারণ হচ্ছে যে আমরা কিডনির ট্রান্সপ্লান্টের ডাক্তার হিসেবে তার ফ্যামিলির সাথে যতভাবে মিশি, ওইভাবে হুম। তো অত ডেপথে যাওয়া খুব মুশকিল। হুম। ২ টো বা ৩ টে আমি ছোট, ছোট জিনিস হ্যাঁ। বলছি। এক হচ্ছে যে আ আমি আ আপনি শ্রীরামপুরে থাকেন। আমি ওখানে প্র্যাকটিস করতে যাই অনেকদিন ধরেই হুম। আরকি। হুম। তো ১ম দিকে প্রায় ২০০৭-৮ সালে আরকি একজন বাবা তার মেয়েকে নিয়ে এসেছিল যে আমি ট্রান্সপ্লান্ট করাবো, মা দেবেন কিডনি। ঠিক আছে? এবার তার বাইরে দেখলাম খুব চেঁচামেচি হচ্ছে। আমি ভেবেছি পেশেন্ট চেঁচামেচি। তারপরে দেখছি তার ছেলে খুব উত্তেজিত। সে হাত ধরে মাকে টেনে নিয়ে যাচ্ছে, দেয়া যাবে না। ঠিক আছে? কিছুতেই দেয়া যাবে না। কিন্তু তারপরে তার বাবাকে সে কনভিন্স করালো যে বাবা তার বিনিময়ে ছেলেকে কিছু দেবে, তবেই মাকে সে তার বোনকে কিডনিটা দিতে দেবে। ঠিক আছে? টাকা পয়সা। মানে কিছু, তুমি বোনকে হ্যাঁ। এরকম দিচ্ছ, আমাকে কেন দিচ্ছ না আরকি, এরকম। সেরকম আরো একটা স্টোরি, আমি যখন স্টুডেন্ট ছিলাম মনে আছে, আমাদের সরকারি হাসপাতালের একজন বাবা তার ছেলেকে কিডনি দেবেন। তার পারিবারিক মানে চূড়ান্ত আমি আরেকবার প্রথমেরটায় আসছি, মানে মানুষ কতটা মেন্টালিটি খারাপ হতে পারে যে যেহেতু মা মেয়েকে কিডনি দিচ্ছে তার বদলে ছেলেকে কিছু দিতে দিতে হবে। হবে। ঠিক আছে? এরাও এরকম মানুষ। আমি হ্যাঁ। আরেকজন মানুষকে জানি যিনি আনফরচুনেটলি মেট্রো রেলে সুইসাইড করেছিলেন। সেই বাবা আরকি, সেও দিতে চেয়েছিল তার মেয়েকে কিডনি। তার হুম। পরিবার তাকে কিন্তু রাজি হয়নি আরকি। কেউ তার বাড়িতে রাজি হয়নি যে তিনি কিডনিটা দেন। তারপরে তিনি ২ টো কিডনি নিয়ে সুইসাইড করেছিলেন রবীন্দ্র সদন স্টেশনে। ঠিক আছে? আর ভালো দিক অনেক আছে। এখানে আমরা অনেক দেখেছি। কিছুদিন আগে আমরা একটা ট্রান্সপ্লান্ট করেছিলাম, যার মানে দিদি এখানে অনেকদিন আগে বিয়ে হয়ে চলে আসেন এবং তিনি এই ইন্ডিয়াতে থাকেন। তার ভাই বাংলাদেশে থাকে। হুম। তো এটা কিছুতেই আইনি জটিলতায় অপারেশনটা হতেই পারছিল না। কিন্তু দিদি পুরো অ্যাডামেন্ট এবং তাদের মধ্যে ১০০% ম্যাচিং, মানে 100% জেনেটিক্যালি। সেটা কিছুতেই হতে পারছিল না। তারপরে সেই দিদি নিজে গিয়ে হাই কমিশনে কথা বলেন। তারপরে হচ্ছে যে তাদের কাছে পারমিশন নিয়ে, স্পেশাল পারমিশন ফ্রম বোথ দ্য গভর্নমেন্ট নিয়ে আমরা অপারেশন করি। তারপরে সে ভালো আছে এখন। তো এমনিও হয় আরকি। তারপরে আরেকজনের কথা মনে পড়ে, যিনি হচ্ছে এরকম রোজ ডায়ালিসিস করতেন আমাদের কাছে এসে লোকাল ট্রেনে। তো সেখানে গান শোনাতেন একজন ভদ্রলোক, গান করে। তো তার কথায়, কথায় তার সাথে পরিচয় হয় এবং সে জানে যে তার ঐরকম একটা বাচ্চা ছেলে, মানে তারও ছোট, ছোট ছেলে-মেয়ে আছে, তার কিডনি খারাপ হয়ে গেছে। তো তিনি তাকে সাথে করে নিয়ে আমাদের হাসপাতালে আসেন যে, "আমি দেবো, আমি ওর রেলে আমি গান করি, ওর গান করে টাকা রোজগার করি। আমার তো জীবনের কোনো মূল্য নেই ধরে নিন। তা আমি একটা কিডনি ওখানে দেবো।" সে কিন্তু কিডনি দিয়েছিল তাকে। দিয়ে তারপরে তিনি এখনো পর্যন্ত দুজনেই সুস্থ আছেন। দুজনে একসাথে দেখাতে আসেন। মানে কত মানুষের মধ্যে মানবিকতার স্টোরিও দেখেন, আবার কত মানুষের মধ্যে অমানবিকতার স্টোরিও দেখেন।
আপনাকে অনেকটা ইমোশনাল দেখাচ্ছে। না, না, ঠিক আছে। যাই হোক, একটু আহ, আরেকটু টেকনিক্যাল কথায় আসি ফিরে। ডাক্তারবাবু, সেটা হচ্ছে যে এখন একটা জেন জির ক্ষেত্রে বিশেষ করে একটা ট্রেন্ড দেখা যায় যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই জিম ফ্রিক, প্রচুর জিমে যাচ্ছে। এবার জিমে যাওয়া বা জিম করা এটা তো ভালো জিনিস। তার পরবর্তীকালে, জিমের পরবর্তীকালে যেটা হয় সেটা হচ্ছে আহ, চিকিৎসা বিষয় বা বডি বিষয়ে খুব বেশি বোঝেন না এরকম কিছু ট্রেনার থাকেন, যারা নিজের কিছু এক্সট্রা রোজগারের উপায় বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টস দিতে শুরু করেন। সেটা খুব দ্রুত রোগা হওয়ার সাপ্লিমেন্টের ক্ষেত্রে অনেক বেশি, আবার অনেককে একটু মাসেল গেইন করার জন্য ইত্যাদি বলা হয়। বিভিন্ন অনিয়ন্ত্রিত সাপ্লিমেন্ট কিডনির কতটা ক্ষতি করতে পারে? অনেক ক্ষতি করে। আমরা তো বছরে অন্তত ৪ থেকে ৫ জন হুম, পেশেন্ট পাই যারা এই ধরনের খাবার, ফুড সাপ্লিমেন্ট পেয়ে হুম, বিভিন্ন কারণে আরকি তাদের কিন্তু কিডনি খারাপ হয়েছে। হুম, ঠিক আছে? তো দুটো পার্ট আপনি বললেন, কাউকে মোটা লোককে রোগা করার জন্য। আজ হুম, অব্দি পৃথিবীতে এই চেষ্টা কম হয়নি। চীন দেশে সবচেয়ে বেশি হয়েছে হুম, এবং যেক্ষেত্রে দেখা যাচ্ছে স্লিমিং মেডিসিন খেয়ে বহু মানুষের কিডনি কিন্তু খারাপ হয়ে গেছে। অতএব এই আচ্ছা, পর্যন্ত যত ওষুধ বাজারে এভেইলেবল ছিল কোনোটাই কিডনি বা লিভারের পক্ষে খুব একটা সেফ ছিল না, হুম, স্লিম মেডিসিনগুলো। রিসেন্টলি কিছু মেডিসিন বাজারে এসছে যারা সায়েন্টিফিক্যালি প্রুভড এবং সেটা বাজারে খুব আ ইউজ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে। সেই ধরনের ওষুধ কিছু এসছে তাদের ক্ষেত্রে ক্ষতিটা কম। তো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাতে নাম না জানা ওষুধ যেটা রোগা করার জন্য দেয়া হয় তাতে কিন্তু কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আচ্ছা, সেইটা করার আগে আপনি জেনে নিন কি খাচ্ছেন, কেনই খাচ্ছেন। হুম, আর দ্বিতীয় আরেক ধরনের বললেন তাদের মাসল বিল্ড আপ করার জন্যও অনেক সময় ফুড সাপ্লিমেন্ট দেয়া হয়। হুম, সেক্ষেত্রেও কিন্তু কিডনি খারাপের সম্ভাবনা অনেকখানিই বেশি থাকে এবং ইনফ্যাক্ট এই ধরনের পেশেন্ট আমরা আরো বেশি পাই। হুম, ঠিক আছে? তো আমি এটা ওই প্রসঙ্গে বলতে পারি একটা বড় বিখ্যাত এক বাংলা সিনেমাতে একটা পুরো টিমকে বলা হয়েছিল তাদের হুম, সবার শরীর স্বাস্থ্য খুব ভালো হতে হবে। আচ্ছা, আচ্ছা। একজন বিখ্যাত একজন নেতা মানে একজন অভিনেতা তাকেও বলা হয়েছিল তো ঐরকম এতগুলো আপনি করে অভিনেতা বলতে গিয়ে নেতা বলে ফেললেন, যাই হোক। ওই আরকি। আমি থামিয়ে দিলাম আপনাকে। না, আমার এই একটা খুব মজার কথা মনে পড়েছিল। এক অভিনেতাই আমাকে বলেছিল হুম। যে নেতারা খুব শীঘ্রই আমাদের প্রফেশনটা নিয়ে নেবে। সেটা খারাপ কিছু বলেননি। যাই হোক, টপিক থেকে সরে যাচ্ছি। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে ওয়েট গেইন করতে করার বলেছিলেন। জন্য তাকেও মেডিসিন দেয়া হয়েছিল। এতগুলো সবুজ, সবুজ এত বড়, বড় কিছু হুম, ট্যাবলেটের মতো হুম, জিনিস। তো সেটা খাওয়ার ২ সপ্তাহের মধ্যেই তার ক্রিয়াটিনিন বেড়ে 1.5, 1.6 হয়ে যায়। তো তিনি আতঙ্কিত হয়ে আমার কাছে আসেন। হুম, তখন তাকে আমরা ওটা ইমিডিয়েটলি বন্ধ করি এবং ফরচুনেটলি তিনি যে ভালো হন এবং শুধুমাত্র খাওয়া-দাওয়া করেই সেই সিনেমাতে তাকে যথেষ্ট মানে স্বাস্থ্যবান দেখিয়েছিল আরকি। আচ্ছা, অতএব এইটা একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। এই ধরনের ফুড সাপ্লিমেন্ট কিন্তু আমাদের দিক থেকে যদি আমার চেয়ারে বসে বলতে বলেন, আমি একেবারেই না করব। খাবার খান, সাপ্লিমেন্ট খেতে হবে না। আপনি রোজ যা খেয়ে থাকেন, তার থেকে পরিমাণ বাড়ান। আপনি দরকার হলে জানুন বিদেশি অ্যাথলিটরা কি ধরনের খাবার খেয়ে থাকে। হুম, তাদের কাছ থেকে জেনে সেই পরিমাণ আপনি ফুড খান। আপনার মাছ খেতে পারেন, চিকেন খেতে পারেন, ডিম খেতে পারেন, দুধ খেতে পারেন, সুষম খাদ্য যা হয় সেগুলো খেতে পারেন। কিন্তু সাপ্লিমেন্ট খেয়ে কিডনির বিড়ম্বনা বাড়ানোটা ঠিক না। একদমই তাই। আমি এক্ষেত্রে আরেকটা জিনিসও জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আ বাহ্যিকভাবে ধরুন যে ইনজিউরি, অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয় বা বাইকে পড়ে যাওয়া হয়। সেক্ষেত্রে হাড়, গোড় ইত্যাদি ভেঙে যাওয়ার ব্যাপার আছে। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কি দেখেন যে হাড় ভেঙে গেছে দিয়ে সেটা কিডনিকে কোনোভাবে ড্যামেজ করেছে বা ইন্টারনাল অর্গানকে ড্যামেজ করেছে? হ্যাঁ, তো কিডনি তো খুব কমনলি অর্গান যেহেতু এটা খুব পিঠের দেয়ালের কাছে একদম সিঁটিয়ে থাকে, হুম, সেইজন্য এখানে ইনজুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। হুম, হুম, যদি কোনো ব্লান্ট ট্রমা বাইরে থেকে হয়তো কিছু হাড়ও ভাঙলো না তার। হুম, মানে কিডনির ওপরে সাধারণত আমাদের পাঁজরার একটা হাড়ই থাকে। যদি সেই স্পেসিফিকটা ভাঙে তো সেটা ক্ষতি করতে পারে। আদারওয়াইজ কিন্তু আ শুধুমাত্র ইনজুরিতেই বা কিডনিতে এফেক্টেড অ্যাফেক্টেড হয়ে যেতে পারে হতে এবং পারে। কিডনির ব্লাড সাপ্লাই আপনি যদি ভাবেন হচ্ছে হার্টের যা পাম্প করে তার ২৫% ব্লাড কিডনি পায়। তো প্রচন্ড ব্লাডি অর্গান এটা একটা। হ্যাঁ, ওকে যেহেতু পুরোটাই করতে ফিল্ট্রেশন করতে করতে হয়। হচ্ছে। তো সেইজন্য ওটা যদি একবার কোনো কারণে ইনজুরি হয়েছে ব্লিডিংও একটা হিউজ পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকে। সুবিধা এটাই যে কিডনির চারপাশে একটা খোলস থাকে ক্যাপসুল। তার মধ্যে যদি ব্যাপারটা থাকে তাহলে ওটা অত লাইফ থ্রেটেনিং হয় না। কিন্তু বাইরে আসলে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে লাইফ থ্রেটেনিং হতে পারে, কিডনি থ্রেটেনিং হতে পারে। অতএব যদি কোনো ব্লান্ট অ্যাক্সিডেন্ট হলো, বাহ্যিকভাবে আপনি কিছু বুঝলেন না, হুম, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু কিডনি দেখে নেয়া উচিত। এটা যেমন স্প্লিন বা লিভার আমরা দেখি, কিডনি দেখে নেওয়া উচিত তার কোনো ট্রমা হয়েছে কিনা। নাহলে পরে কিডনিটা পার্মানেন্টলি লস হতে পারে। তার হয়তো ১৫ দিন পরে এমন পরিমাণ একটা ইমার্জেন্সি তৈরি হলো যে হাসপাতাল অব্দি পৌঁছানোই গেল না।
এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি একটা কথা বলুন যে এটা ট্রুথ না মিথ সেটা একটু বলবেন, যে অনেকেই মনে করে যে পিঠের দিকে ব্যথা হলে সেটা শুধু স্পন্ডেলাইসিস না ভেবে কিডনির রোগও হতে পারে। তো এটা কি বাস্তব নাকি এটা এরকম বাস্তব কোনো? না। কারণ আমাদের কাছে প্রচুর লোক আসে যারা বলে এই কোমরে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, কিডনির অসুখ মূলত পেইনলেস। নিঃশব্দে এসে একদম শেষ ঘাতক করে শেষ দিয়ে যাবে। করে দিয়ে চলে যাবে। তো কিডনিতে একমাত্র স্টোন বা ইনফেকশন না হলে কিডনিতে প্রায় ব্যথা হয় না। অতএব পিঠে ব্যথা, কোমরে ব্যথা কিন্তু অন্যান্য কারণে এগুলো বেশিরভাগ মাস্কুলোস্কেলিটাল পেইনই হয়। আমাদের ক্ষেত্রে সবচেয়ে কমন আমরা যেটা দেখেছি, আমরা বাইক চালাচ্ছে, উঁচু হুম। নিচু রাস্তা, উঠছে, নামছে, থামছে এবং এটাই হচ্ছে সবচেয়ে কমন কারণ হচ্ছে পেছনের ডিসপ্লেসমেন্ট। ডিস্কগুলো হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কম্প্রেশন হচ্ছে। তো আমরা স্পাইনাল কর্ড থেকে সমস্যা। আমরা বহু মানুষকে বলেছি আপনি ২ মাস বাইক চালানো বন্ধ রাখুন, সে ভালোও হয়ে গেছে অনেক। ডাক্তারবাবু, এবার একটা খুব গুরুত্বপূর্ণ দিকে আসছি। আপনি অলরেডি মেনশন করলেন, সেটা হচ্ছে পাথর, কিডনির পাথর। ঠিক আছে, কিডনিতে স্টোন কেন হয় আর কিভাবে হয়? কিডনি স্টোন তো মূলত কিন্তু এটা হয় এই কারণেই যে আপনার কিডনি দিয়ে বহু ছোট ছোট ক্রিস্টাল আর কেমিক্যাল বেরোয়। সেগুলো যদি একসাথে জমাট বেঁধে যায় তবেই পাথর তৈরি হয়। এটা তো সবার হবে না। ঠিক আছে? এটার কিন্তু একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। ডায়েট অথবা জেনেটিক। একটা এলাকায় দেখবেন সেই মানুষদের প্রচুর পাথর হয়। মানে আমাদের ইস্টার্ন ইন্ডিয়া বা সাউথ এশিয়াতে কিন্তু খুব পাথর হয় কিডনিতে। এটা অন্যান্য জায়গার থেকে অনেক বেশি। ঠিক হুম। আছে? তো তার কারণ আমাদের জেনেটিক্যালি আমাদের ইউরিনের মধ্যে ক্যালসিয়াম, অক্সালেট, সাইট্রেট, ফসফেট এই বিভিন্ন যে ক্রিস্টালগুলো এগুলো ঠিক মতন করে কম বেশি পরিমাণে বেরোয় আরকি, বেশি হুম। হুম। পরিমাণে। হুম। এবার যদি সবার ক্ষেত্রে তাহলে হবে না কেন স্টোন? এটা ডিপেন্ড করছে তার লাইফস্টাইল কিছু কিরকম আছে। এবার সেটা ক্রিস্টালই থাকবে যদি আপনি জল খান। হুম। যদি জল খাওয়া কমিয়ে দিলেন ওটা জমে, জমে পাথর হয়ে যাবে। হুম। তো সেই জন্য এটার ক্ষেত্রে দেখা যায় যে এই স্টোনটা খুব কমন। এর মধ্যে জেনেটিক ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রংলি থাকে হুম। এবং এটা ডায়েটারি এবং লাইফস্টাইলের উপরে খুব নির্ভর করে। ধরুন এই যে কিডনি স্টোন, এই কিডনি স্টোনটা কি শুধুমাত্র অপারেশন মারফতই রিমুভ করা সম্ভব, নাকি ওষুধ দিয়েও আজকের ডেটে পসিবল কিডনি রয়েছে? স্টোন তো ধরে নিন ৭০-৮০% স্টোন এমনি বেরিয়ে যায়। তো এটা হচ্ছে ওটা বেশি ন্যাচারালি এমনি ফর্ম করে? এমনি ফর্ম করলেও তারপরে যেহেতু ইউরিনটা কন্টিনিউয়াসলি ফ্লো হুম। হতে হুম। থাকে হুম। হুম। বা আপনি জল খেলেন সেটা যদি কোনো কারণে আমরা বলেছি কিডনি থেকে জিনিসটা বেরিয়ে একটা টিউব বা ইউরেটারের মধ্যে দিয়ে ব্লাডারে আসে। তো হুম। সেটা যদি তার কাছাকাছি আসে সেটা বেরিয়ে যায়। ছোট মোটামুটি ৬ মিলিমিটারের থেকে ছোট স্টোন বেরিয়ে যায়। ১০০টা পেশেন্ট যদি আপনি দেখেন যাদের পেট ব্যথা হয়েছিল কিডনি স্টোনের মতো আপনি টেস্ট করলে কিছুই পাবেন না। কারণ বেরিয়ে গেছে। হুম। কিন্তু বড় স্টোন হলে তারা বেরোতে চায় না। মাল্টিপল স্টোন হলে তারা বেরোতে চায় না। কোনো অবস্ট্রাকশন করছে সেক্ষেত্রে যদি তাতে ইনফেকশন হয় এগুলো যায় না। এদের ক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রশ্ন আসে। হুম। ঠিক আছে? কারণ এটা যদি কোনো কারণে ব্লক করে দেয় তাহলে কিডনিটা ক্ষতি হবে এবং ব্লকের উপর যদি ইনফেকশন হয় তো লাইফ থ্রেটেনিং সিচুয়েশন। খুবই খারাপ। হুম। তো সেক্ষেত্রে আপনাকে অপারেশন করতে হবে বা একেবারে কিডনির ভেতরে ঢুকে আছে খুব বড় স্টোন তাকে আপনাকে অপারেশন করতে হবে। তো সার্জারি লাগার সম্ভাবনা যদি ১০০ জন ধরেন তাতে ১০% লোকের ৫০-৭০% মানুষের প্রায় কিছুই লাগে না। বাকিদের ক্ষেত্রে মাঝামাঝি একটা মেডিকেল ট্রিটমেন্ট মতন আপনি করতে পারেন। একটু আরেকটা কথা আমি একটা শুনেছিলাম, এটাও ট্রুথ না মিথ আপনি বলবেন। সেটা হচ্ছে যে বিশেষ করে যারা গাড়ি চালক আছেন, গাড়ি ড্রাইভার রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি এটা বেশি শুনেছি। আর তার মধ্যেও যারা অ্যাপ ক্যাব চালান কলকাতা বা শহরতলিতে, তাদের কাছে শুনেছি যে অনেকেই ২-১ জন আমাকে বলেছেন যে তাদের নাকি কিডনিতে স্টোন হয়েছে এবং অপারেশন করতে হয়েছে। তার কারণ হচ্ছে তারা ৭-৮ ঘন্টা যখন গাড়ি চালাচ্ছেন তখন বাথরুম পেলেও বাথরুম করেননি। বাথরুম চেপে রেখে অনেকক্ষণ ধরে কাটিয়েছেন। এই দীর্ঘক্ষণ বাথরুম চেপে রেখে কাটানো, এটা কি কিডনির ক্ষতি করে বা কিডনিতে স্টোনের কারণ হতে পারে? ক্ষতি তো করেই এটা। কারণ আপনি চেপে রাখলে তার সেক্ষেত্রে জমে যাওয়ার হুম। সম্ভাবনা, ব্যাক প্রেশার হওয়া, হুম। ইনফেকশন হওয়ার সম্ভাবনা এগুলো বাড়ে। কিন্তু এটার জন্য স্টোন হওয়ার সম্ভাবনা খুব বাড়ে না। কিন্তু ইউরিন যাতে আচ্ছা। কম হতে হয় তারা আরেকটা কাজও করেন সাথে জল কম খান। সেইটার জন্য কিন্তু স্টোন হতে পারে। আচ্ছা। আর অনেকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি হয়তো খুব নোংরা জায়গা টয়লেট যেমন বেশিরভাগটা একটা স্কুল, দিদিমণি, হুম। হুম। ছাত্রী এদের ক্ষেত্রে খুব অসুবিধে। তাদের ভালো টয়লেট নেই বলে তারা অনেক ঘন্টা কিন্তু ইউরিনে যান না আরকি, ইউরিন হুম। করেন হুম। না। হুম। 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 তো হুম। আমরা তাদেরকে এখন বলেছি যে একটু নোংরা জায়গায় ইউরিন করলে ইনফেকশন হয় না। কিন্তু আপনি যদি খুব চেপে রাখেন ইনফেকশনের সম্ভাবনা কিন্তু বেশি। আচ্ছা। তাতে চেপে রাখাটা ঠিক নয়। একটা সময়ের পরে গিয়ে যখন আপনার আর্জ এলো তো করে আসাটা উচিত। আর জল খাওয়া বন্ধ করে ইউরিন কম করা এটা তো আরো খারাপ জিনিস। ন্যাচারাল প্রসেসকে আটকে হ্যাঁ, এটা দেওয়া। আমাদের কিডনির ডাক্তারবাবুরাও অনেকে করেন। যারা জল কম খেতে বলতে, বলতে নিজেরাও কম জল খান। তাদেরও অনেক স্টোন হয়। আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে আজকের ডেটে তো মানুষের হ্যাবিটের অনেক অসুবিধা চোখে পড়ে।
তো ব্যাড হ্যাবিটের মধ্যে একটা বিষয় হচ্ছে বহু মানুষ নেশাগ্রস্ত, মদ বা প্রচুর সিগারেট, কিছু ক্ষেত্রে ড্রাগস, এই বিভিন্ন নেশাগ্রস্ততার যে জিনিসগুলো হয় সেগুলো কি কিডনিতে খারাপ প্রভাব ফেলে? বিশেষ করে যদি মদ কেউ বেশি খান, তার কি কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি? ড্রাগস আপনি বললেন, ড্রাগস আছে বহু যারা কিডনির ক্ষতি করে। বিশেষত যে সমস্ত আরকি নার্কোটিক ড্রাগ আছে, হেরোইন-টেরোইন, এগুলোর মধ্যে প্রচুর ইমপিউরিটিস থাকে। তো দেখা গেছে সেইগুলো প্রচণ্ডভাবে কিডনির ক্ষতি করে এবং বিশেষ ধরনের অসুখ এটার থেকে হয়। অতএব যেগুলো মানে এই ধরনের ওষুধ, সেখান থেকে কিডনি ডাইরেক্টলিও ক্ষতি হয়। হুম, দ্বিতীয় কথা বললেন আপনি অ্যালকোহল পার সে কিন্তু কিডনির খুব একটা ক্ষতি করে না। আমরা যখন কোনো মানুষকে অপশন দিই, রাদার স্মোকিং অনেকটা ক্ষতি বেশি করে। যে তার হয়তো দুটোতেই অ্যাডিকশন খুব বেশি। এখন আপনাকে তাকে কোনোভাবে একটু কনভিন্স করাতে হবে। আমরা তাকে বলি আপনি স্মোকিংটা ছেড়ে দিন। আপনাকে আমরা সপ্তাহে ১ টা ২ টো পেগ অ্যালকোহল খাওয়া অ্যালাউ করছি। হুম, তার মানেটা এটাই হচ্ছে অ্যালকোহল ডাইরেক্টলি কিডনির ড্যামেজ খুব বেশি করে না। হুম, ঠিক আছে? রাদার যদি আপনি বলেন যে অনেক সময় যে ক্ষেত্রে আমরা বলি বেশি জল খান, তেমনি অনেককে আমরা বিয়ার খেতে বলা হয়, যাতে খেতে মাইল্ড ডায়োরেটিক হিসাবে কাজ করে, যেটাতে স্টোন ছোটখাটো থাকলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা হুম। থাকে। অন্য কিছুতে নয় কিন্তু। আচ্ছা। ঠিক আছে? না, এটা আর আবার ডিসক্লেমার দিয়ে দিন, কারণ এই লজিকে অনেক না, বিয়ার খেয়ে নেবে অনেকে, যে এই যে একদমই নয়। ডাক্তারবাবু বলেছেন যে বিয়ার না, খেলে না, সেটা কিডনি ভালো বলছি না। থাকে। জলই খাবেন, এটাই হচ্ছে হ্যাঁ, নিয়ম। কিন্তু এটার একটা মেকানিজম আছে। আচ্ছা। ঠিক আছে? তার মানে আর বিয়ার খেলে কি কিডনির উপকার হয়, এরকম না, ব্যাপার আছে? না, মানে এটার হচ্ছে যে একটাই কারণ, তার ইয়েটা হচ্ছে যে আপনি যখন খাবেন আপনার ইউরিন ফ্লোটা একটু বেশি হবে হুম, খাওয়ার পরে। তো সেই ফ্লোতে যদি স্টোনটা মুভ করে বেরিয়ে চলে যায়, এটুকুই শুধু সুবিধে। হুম। কিন্তু তার মানে এটা নয় যে ওর চিকিৎসা হিসেবে আমরা এটা রেকমেন্ড করছি, একদম নয়। কিন্তু স্মোকিং ব্যাপারটা কিন্তু ডেঞ্জারাস আছে। আচ্ছা। যে কারো এক্সিস্টিং কিডনি ডিজিজ যদি হুম, থাকে, তাদের ক্ষেত্রে স্মোকিং করলে, ধরুন আমার আজকে একটা কিডনি ফাংশন হয়তো 50%, আমি হুম। যদি স্মোক করি ওটা হয়তো ৬ মাসে 40% হয়ে যাবে। স্মোক না করলে সেটা তো ২ বছরে হবে। ঠিক আছে? অতএব এটা করলে খুব প্রোগ্রেসিভলি কিডনি খুব তাড়াতাড়ি ক্ষতি হয়। অতএব ওই স্মোকিং কিলস কজেস ক্যান্সার অলসো ক্যান কজ কিডনি ডিজিজ, এইটা ইম্পোর্টেন্ট। আচ্ছা, এই কিডনি যখন আপনারা একটা, তো আমরা মানে আমিও বিং আ ফিজিওলজি স্টুডেন্ট, আমরা তো বইয়ে পড়েছি, আহ, মানে ল্যাবরেটরিতে অল্প বিস্তর দেখেছি। এই যে যখন আপনারা প্রতিস্থাপন করেন, এই যে কিডনি হাতে নেন, মোটামুটি কিরকম ওজন হয়? ১০০-১৫০ গ্রাম? ওইরকমই আমাদের দেশে হুম, একটু কম ওজন, মোটামুটি ১০০ থেকে ১৫০ গ্রাম। কিন্তু আমরা যখন হাতে নিই তখন তার মধ্যে কিছুটা ব্লাড থাকে না। ওটা ব্লাডলেস কিডনি নেয়া হয় আরকি। মানে সেটা মানে আমরা এটা বলি সলিড অর্গান ট্রান্সপ্লান্ট। মানে আপনি যখন ট্রান্সপ্লান্ট করবেন শুধু কিডনিটাই দেবেন, তার মধ্যে ভর্তি ব্লাড নিয়ে দেবেন না। তাহলে অসুবিধা হবে। ঠিক আছে? তো সেইজন্য আমরা যেটা নিই সেটা খুব হালকা থাকে। একটু মানে তার সেরকম সফট মতনও থাকে। তার ওজন হয়তো আরেকটু কম হবে, ৭০-৭৫ গ্রাম। এটা ব্লাড থাকা অবস্থায় ১৫০ গ্রাম মতো ওজন হয়ে থাকে আরকি। আচ্ছা। তো সেইটা নিয়ে তারপরে ওখানে লাগানোর পরে আবার সেটা ওয়েটটা গেইন করে যখন তার মধ্যে আবার ব্লাড চলে আসে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ৪-৫টা কথা আপনি বলুন দর্শকদের জন্য, যে এগুলো মেনে চলুন আপনার কিডনি ভালো থাকবে, কোন কোন বিষয়গুলো মেনে চললে মানুষের কিডনি ভালো থাকবে? প্রথমত তো আমরা বলব যে আপনি আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন কন্ট্রোল করুন। যদি এগুলো থাকে আপনি বছরে, বছরে চেক করান। একটা হুম, কিডনির ফাংশন। ২ হচ্ছে যে লাইফস্টাইল ঠিক করা বলতে ওভার দ্য কাউন্টার মেডিসিন খাবেন না। যাতে নাম জানা নেই, চেনা নেই, বিভিন্ন কারণে খেয়ে থাকেন সেগুলো খাবেন না। হুম, ফুড সাপ্লিমেন্টও না খাওয়া উচিত। হুম, ৩ হচ্ছে যে যদি আপনার কিডনির অসুখ হয়ে থাকে তাহলে আপনি একজন ভালো করে চিকিৎসা করান। কিডনি ফেলিওর মানে জীবন শেষ হয়ে যায়নি। হুম। এর বহু চিকিৎসা আছে যেটা করে আপনি একদম প্রায় নরমাল জীবন যাপন করতে পারবেন। বেশিদিন বেঁচে থাকবেন, ভালো করে বেঁচে থাকবেন হুম। এবং হচ্ছে যে আপনার সমস্ত রিপোর্ট আর ৫ টা নরমাল লোকের মতো হবে। তারপর কোনো অসুবিধা হলে আপনারা তো আছেন। সেটা আছে, কিন্তু এট দ্য সেম টাইম আমার ওই একটা জায়গায় আমার সফট কর্নার, যে আপনারা অর্গান ডোনেশন সম্পর্কে জানুন। হুম। মরণোত্তর অঙ্গদানের জন্য প্লেজ করুন এবং যাতে পরিবার, সোসাইটি তাকে কেউ যদি দিতে চায় তাকে আপনি এনকারেজ করুন এবং নিতে যদি কেউ ভয় পায় তাকেও আপনারা এনকারেজ করুন যাতে এই প্রসেসটা চালু হয়। এটাতে একটা বিরাট মানুষের অনেক বেশি মানুষ বেঁচে থাকবে এর জন্য। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, যদিও এটা এক কথায় বা এক ঝটকায় বলাটা খুব মুশকিল, যে এই যে একজন নেফ্রোলজিস্ট হিসেবে এতদিন কাজ করছেন, দেখুন অর্থ বা এগুলো তো একটা কমপ্লিটলি বাই প্রোডাক্ট। আমি যদি আপনার বেশ কিছু ইমোশনাল স্টোরিও শুনলাম, একজন ডাক্তার হিসাবে দিনের শেষে প্রাপ্তিটা কি? দিনের শেষে এত মানুষকে বাঁচিয়ে কেমন লাগে? আপনার কি ফিল হয়? প্রাপ্তি তো অনেক, মানে সেটা হচ্ছে এই যে স্যাটিসফ্যাকশন, এটা আপনি অর্থ দিয়ে বা অন্য কিছু দিয়ে মাপতেই পারবেন না। একদমই তাই।
ঠিক আছে? তো সেটা থাকে, কিন্তু দিনের শেষে একটা ছোট ক্লান্তিও থাকে, কারণ এই অসুখ তো একটু মরবিড আরকি। এখানে মৃত্যুর সময়টা ক্যান্সারের মতন একটা অসুখ আরকি। হুম, মৃত্যুর সম্ভাবনা। আর এখানে একটা মানুষের অসুখের সাথে পুরো পরিবার জড়িয়ে থাকে। তাদের আর্থিক অবস্থা বা হচ্ছে যে আ তাদের ছেলে-মেয়েদের বেঁচে থাকা, তাদের স্কুলিং, সমস্ত কিছু হুম, একটা হুম, বিরাট হুম, তার হুম, পার্সপেক্টিভ থাকে। তো সেই জিনিসটাকে সেটা যে একটা ডিসরাপ্টেড হয়ে যায় আরকি। যখন একটা বেশি আমরা তো দেখিনি মাথায় কোনোদিন আকাশ ভেঙে পড়তে। হুম, যখন আমাদের বলা হয় যে বাড়িতে থাকা একটা ২৭ বছরের ছেলে সদ্য চাকরি পেয়ে বিদেশ যাবে বলে ঠিক করেছে, তাই সেদিন তার জানা গেল কিডনিটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। সেই পরিবারের যে despair, তাদের যে ভেঙে পড়া, ঠিক আছে? সেগুলো অনেক সময় আপনাকে একটু ক্লান্ত করে দেবে আরকি। সেখান হুম। থেকে তাদের সাথে ইনভলভ হয়ে ধীরে, ধীরে আপনি হয়তো বেরিয়ে আসতে পারবেন। কিন্তু দিনের শেষে মনে হবে এটা কেমন হলো ব্যাপারটা। আপনার তো ভালো লাগা খারাপ লাগাটা শুনলাম। কিন্তু এর সাথে ধরুন যে বহু মানুষকে তো আপনারা একটা আ জীবনের কিছু বছর পৃথিবী দেখার জন্য অতিরিক্ত দেন। যে হয়তো সেই সময় তার কিডনিটা সুস্থ না হলে বা ট্রান্সপ্লান্ট না হলে তিনি আর থাকতেন না। এই যে অতিরিক্ত বছরগুলো এক্সট্রা সময়গুলো তারা পায়, তাদের থেকে কিরকম রিঅ্যাকশন পান? তাদের সবচেয়ে বড় রিঅ্যাকশন আমরা পাই যে যখন কোনো আ মানে ইয়াং ফিমেল তাদের ট্রান্সপ্লান্ট করার পরে তারা যখন মা হয়, তার হুম, প্রাপ্তি হচ্ছে সবচেয়ে বেশি। ১ম আমি একজন বাংলাদেশের একজন পেশেন্ট আরকি, সে আমাকে আমি তখন ভয় পেতাম। আমার বয়স কম ছিল। যে না, না আবার যদি কিডনিটা খারাপ হয়, সে বলেছিল, "হলে হবে, আপনি দেখুন।" তো তারপরে তাকে আমরা সেইভাবে প্রিপেয়ার করে মেডিকেলি করে তারপরে তার বাচ্চা হয়। সে পরবর্তীকালে কোভিডে মহিলা মারা গেছেন। বাট বাচ্চাটা তো এখন আছে বড়। এরকম আমাদের বহু মা আছে হুম, যারা ট্রান্সপ্লান্টের পরে মা হয়েছেন, সেটার একটা বিরাট বড় এক্সপেরিয়েন্স। তারা হুম, এসে যখন তার বাচ্চাকে নিয়ে পাশে দাঁড়ায়, ছবি তোলে, সে আলাদা জিনিস আরকি। হুম, ২ হচ্ছে যে আরেক রকম থাকে যাদের হচ্ছে অনেকদিন ট্রান্সপ্লান্ট করেছেন। ১০ বছর, ১২ বছর, ১৫ বছর তার ছেলেকে কোলে নিয়ে আসতো, বা তার ওয়াইফ তখন প্রেগন্যান্ট ছিল। সেই বাচ্চা বড় হয়ে গেছে, এখন সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এরকম তাদের যে ফিলিং যে তার অনেকটা কাজ করা হয়ে গেছে। আমি একজন ডাক্তারবাবুকে জানি, প্যাথোলজিস্ট, হুম। উনি যখন তার ওয়াইফ প্রেগন্যান্ট ছিলেন। আজকে আমরা ১৫ বছর হয়ে গেছে ট্রান্সপ্লান্ট করেছি। তার চাকরি হয়েছে। তারপরে সেই বাচ্চা এখন বড় হয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ভালো উত্তর পেয়েছি একজনের যে তার অসুখের পরে তার হাসব্যান্ড ছেড়ে চলে গেছিল। সেই মহিলার আবার বিয়ে হয়েছে। তার নতুন সংসার হয়েছে, বাচ্চা হয়েছে। এগুলো হচ্ছে একটা খুব সুন্দর আরকি বড় প্রাপ্তি আমাদের কাছে আরকি, এই হুম, ধরনের। আর আরেকটা ধরনের পেশেন্ট না বললে হবে না আমার। সেটা হচ্ছে, আমরা বলে থাকি এদেরকে বেহুলা। ধরে নিন প্রত্যন্ত কোনো গ্রাম, কোনো শহর, কোনো দেশ, সেখান থেকে তারা তার পরিবার বলেছিল যে, "তোমার হাসব্যান্ডের কিডনি খারাপ হয়ে গেছে, এটা মেনে নাও, সে মারা যাবে।" ঠিক আছে? সে তখন তাদের কথা না শুনে বাড়ি-ঘর ছেড়ে সমস্ত গয়না বিক্রি করে, ঠিক আছে? সে বেরিয়ে পড়ে যে আমি হাসব্যান্ডকে বাঁচাবো, এবং এসে তারা থেকে তারা নিজে কিডনি দেয়, তাকে বড় করে সুস্থ করে বাড়ি নিয়ে যায় আরকি। তো মানে তার যদি সেই প্রসেসটা সাকসেসফুল না হতো, তাহলে তার আর ফিরে যাবার কোনো জায়গা নেই। তার বাড়ি, তার পরিবার, সমাজ, বেঁচে থাকা আর হবে না তার। সে সব ছেড়ে দিয়ে সব এসছে। ছেড়ে দিয়ে এসছে। মানে একদম বেহুলার মতো। তো আমরা তাদেরকে বলে থাকি, এই ধরনের পেশেন্ট আমরা প্রচুর দেখেছি, এবং তারা ফিরে গেছে, এবং তারা মানে তাদের জীবনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এইটা আরেকটা জিনিস আমাকে খুব ঠিক লাগে, এবং আমরা মানে বুঝতে আপনারা পারি যে শুধু এরা চিকিৎসা করেন না, মানুষের ভালোবাসা, ভালো থাকা সবকিছু সব ইমোশনের সঙ্গী সব আপনারা। এটা আসলে এমন একটা অসুখ, আপনি হয়তো বলবে কতদিন ধরে, আমরা বলি ২৫ বছর ধরে দেখছি। ওর বাবাকেও দেখেছি, ছেলেকেও দেখছি। ঠিক আছে? বাবাকে ডায়ালিসিস করাতে আনতো ছেলে, হঠাৎ জানা গেল তারও কিডনি খারাপ হয়ে গেছে গাড়ি চালিয়ে। এখনো ছেলে গাড়ি চালিয়ে বাবাকে আনে, বাট দুজনেরই ডায়ালিসিস হয়। অনেক, 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 অনেক ধন্যবাদ স্যার আমাদের এখানে আসার জন্য, এবং আরো ধন্যবাদ যে আমার মনে হয় যে আপনার আজকে এই বার্তাগুলোর মাধ্যমে বহু মানুষের হয়তো কিডনি সম্পর্কে বা তাদের কিডনি ভালো রাখার সম্পর্কে ধারণা ছিল না, যেটা পরিষ্কার হবে। আর আরো একটা জিনিস পরিষ্কার হবে যে পৃথিবীতে ওই সবসময় এভাবেই ফিরে আসা যায়। এই কাহিনীটার একটা বড় সঙ্গী আপনারা। শেষ হয়েও হইল না শেষ। জীবনের অনেক কিছু শেষ হওয়ার পরেও আপনারা থাকেন যারা আশা বাঁচিয়ে রাখেন। অনেক ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য। অনেকক্ষণ আপনাকে আটকে রাখলাম। তবে আশা রাখবো যে আপনারা এভাবে সমাজের এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।